আচ্ছা, যেটা হলো যে পেপার, 3টা পেপার ছিল, তো বলাই হলো। তারপরে কিভাবে পরীক্ষা হবে, কত মার্কস পাইতে হবে সেটাও বলা হয়ে গেছে। আচ্ছা, তো আমি বলতে চাচ্ছিলাম যে আপনাকে যে পরীক্ষাটা আপনি এফসিপিএস পরীক্ষাটা দিচ্ছেন সেখানে আপনি পাস করবেন না ফেল করবেন সেটা তো কার উপর ডিপেন্ড করে। তো আপনি বুঝতে পারছেন যে প্রত্যেকটা যেখানে একটা স্টেম আপনার 2 মার্ক ক্যারি করে, সেখানে হলো যে আপনার এসবিএ টাইপের কোশ্চেন গুলো মেইনলি, সেখানে আপনার আগে 15টা ছিল, সেটা থেকে বাড়ায় এখন 25টা করা হয়েছে নেক্সট টাইম যারা পরীক্ষা দিবে। তো এসবিএ বলা হয়ে গেছে অ্যাকুরেট কোশ্চেন স্টেম 5টা থেকে আপনাকে একটা বেছে নিয়ে আসতে হবে। তো আনফরচুনেটলি সে এসবিএ গুলো খুব বেশি ডিফিকাল্ট হয়। হ্যাঁ, এসবিএ গুলো একটু ডিফিকাল্ট হওয়ার চেষ্টা করে, তবে আমার মনে হয় যারা একটু বুঝে পড়বে বা বুঝে পড়ার ট্রাই করবে, সবসময় দেখবে, তাদের জন্য খুব বেশি ডিফিকাল্ট হওয়ার কথা না। তো দেখেন এসবিএ গুলো, তো আপনাকে যেটা করতে হবে এই এসবিএ থেকে বাঁচার উপায়টা কি, আপনি কিভাবে পাস করতে পারবেন, সেটা হলো যে আপনাকে টু দা পয়েন্ট আপনাকে জানতে হবে, এবং টু দা টপিক, কোন টপিকটা আপনাকে পড়তে হবে এবং কোন টপিক থেকে আপনাকে কি বেছে পড়তে হবে সেটা আপনাকে সর্ট আউট করতে হবে, বের করতে হবে। দেখেন এইটা হলো এসবি স্টেমের টাইপ গুলো, এখানে ঠিক সেম ওরা একসাথে অনেকগুলা থাকবে, 5টা স্টেম থাকবে। এই 5টা স্টেম থেকে আপনাকে একটা বেছে নিতে হবে মোস্ট অ্যাকুরেট। দেখেন 15টা, বা আমরা যখন পরীক্ষা দিচ্ছিলাম তখন 15টা ছিল, সেই 15টা থেকে সে 15টা থেকে আমাদেরকে আমার হিসাব মতে আমি যখন কোনো মতো 9টা পারতাম বা 10টা পারতাম মনে হইতো যে তখন কিন্তু পাস সিকিউর হয়ে যেত। আই হোপ অ্যাটলিস্ট 70 পাওয়া উচিত, যেহেতু কোনো নেগেটিভ মার্ক নাই এখানে। কিন্তু যারা এবার 25টা করছে তাদের ওই হিসেব করে দেখলে দেখা যায় যে আপনার 25টা যেহেতু করছে আপনাকে 18টা 19টা এসবিএ কারেক্ট করতেই হবে। তো দেখেন এসবিএ যখন আমাদের কাছে মাত্র 15টা ছিল তখন আমরা কারেক্ট করার জন্য একদম টেনশনে পড়ে যেতাম, না হলে পাস ফেল নিয়ে টানাটানি লেগে যেত। এখন 25টা করছে, সো আপনাকে এসবিএ এর উপরে খুব বেশি ফোকাস করতে হবে। মাল্টিপল চয়েস যেহেতু নেগেটিভ মার্ক নাই, একটু এদিক সেদিক চিন্তা ভাবনা করে দিলে আই হোপ মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিউর করা যায়। কিন্তু যদি এসবিএ টা সম্পর্কে আপনার ভালো আইডিয়া না থাকে তাহলে কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক আছে, এটা হলো এসবিএ স্টেম, এরকম থাকে, এতে বের করে নিয়ে আসতে হবে। ওকে, গুড নিউজটা কি হলো, টাইম ইজ নট এ বিগ ডিল, এখানে টাইম কোনো সমস্যা না, আপনাকে নিয়ার অ্যাবাউট 2 আওয়ার্স থাকবে, আই হোপ আর একটু কম, 1 ঘন্টা 45 মিনিট মনে হয় এই টাইমটা দেওয়া থাকে, সেটা তো কোনো নেগেটিভ মার্ক নাই। ঠিক আছে, আচ্ছা, তো আপনাকে এই যে এতগুলো সময় দেওয়া হলো, এমডিএমএস এর কথা চিন্তা করেন, আপনাকে মাত্র 3 ঘন্টা 200টা কোশ্চেন দাগাইতে হবে, তাও সব মাল্টিপল চয়েস। কিন্তু এখানে দেখেন আপনাকে মাত্র 50টা কোশ্চেন 1 ঘন্টা 45 মিনিটে দেওয়া হচ্ছে। সো আপনাকে এটার পিছনে একটা কারণ তো আছে, কারণ এসবিএ গুলো খুব ট্রিকি হয়। বারবার এসবিএ এর কথা বলছে, এসবিএ গুলো খুব ট্রিকি হয়, সেজন্য আপনাকে এই জিনিসটা ফলো করতে হবে, আপনাকে স্লো ডাউন হতে হবে, কাম ডাউন হতে হবে, কোনো তাড়াহুড়া করা নাই। আপনি চাইলে ছোটখাটো একটা ন্যাপ নিয়ে আপনার শুরু করতে পারেন। সাপোজ আপনি মাল্টিপল কোশ্চেনটা দাগাই দিলেন, এরপর ছোটখাটো একটা ন্যাপ নিলেন, নিয়ে আপনাকে আবার পরীক্ষাটা দিতে পারবেন সিঙ্গেল বেসে, এত সময় থাকে। তো এবার আমরা চলে গেলাম পরীক্ষার প্রসিডিউর বা পরীক্ষার সিলেবাসে যাওয়ার আগে একটু বোঝানো হলো যে পরীক্ষাটা কিভাবে হয়, কখন হয়, 3টা পেপারে কি কি আছে সেটা। এবার আমরা একটু সিলেবাসে ঢুকে যাই। বিসিপিএস একটা সিলেবাস দিয়েছে পেপার 2 এর জন্য। তো যদিও বলা হয় যে বিসিপিএস সিলেবাস খুব বেশি ফলো করে না, কিন্তু আমার কাছে মনে হয় যে একেবারে যে করে না তা না, ওরা হয়তো মার্ক ডিস্ট্রিবিউশনটা ফলো করে না, কিন্তু তারা টপিক গুলো কিন্তু ফলো করে, কোন টপিকটা পড়ানো হবে এগুলো কিন্তু ওরা ফলো করে। হয়তো মার্কস কোনোটা তার সিলেবাসে 2 মার্ক 2টা কোশ্চেন দেওয়া আছে, কিন্তু ওখান থেকে দেখা যায় পরীক্ষা 4-5টা কোশ্চেন চলে আসে, এটা ওরা সবসময় ফলো করে না, কিন্তু টপিক গুলো কিন্তু ওরা সবসময় ফলো করে। তো আমার মনে হয় পরীক্ষা কোনো পরীক্ষা বসার আগে সেই পরীক্ষা সম্পর্কে পরীক্ষার সিলেবাস সম্পর্কে একটু আইডিয়া নেওয়াটা খুব জরুরি। দেখেন ডিস্ট্রিবিউশন পেপার 2 টোটাল 50টা কোশ্চেন থাকে, আমি আগেই বলছি। এর মধ্যে দেখেন মেটাবলিজম, নিউট্রিশন, সিভিএস, মেটাবলিজম, নিউট্রিশন, ফ্লুইড ব্যালেন্স, বায়োকেমিস্ট্রি, ওটার মধ্যে ওটা 10টা কোশ্চেন। সিভিএস রেসপিরেটরি, পালমোনারি ফাংশন আর ভেন্টিলেশন, ওটা হলো 8টা কোশ্চেন। নার্ভাস সিস্টেম, ওটা হলো 2টা কোশ্চেন থাকবে, মানে প্রত্যেকটা কোশ্চেন 2 × 2 × 4 হয়। হ্যাঁ, জিআইটি দেখেন 8টা কোশ্চেন। তারপর ব্লাড রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেম 6টা, রেনাল, তারপরে এন্ডোক্রাইন, ব্রেস্ট, তারপর মাস্কুলোস্কেলেটাল, এগুলো আপনাদের সিলেবাসে দেওয়া আছে, এগুলো বিসিপিএস থেকে সিলেবাসটা পাওয়া, আই হোপ আপনাদের কাছে এটা আছে। হ্যাঁ, ওকে, তারপর হলো ফার্মাকোলজি, অ্যান্টিবায়োটিক্স, অ্যানেস্থেটিক্স,
অ্যানালজেসিয়া, আইনোট্রপস, এইগুলোতে 3টা কোশ্চেন থাকবে, বায়োস্ট্যাটিস্টিক্স আপনার 2টা কোশ্চেন থাকবে। এটা হলো বিসিপিএস থেকে এই সিলেবাসটা পাওয়া। আচ্ছা দেখেন, এবার এই সিলেবাসটা যে এবার দিল, এটা একটা গ্রস, এই সিলেবাসে যেটা আলোচনা করা হয়েছে এটা একটা গ্রস আইডিয়া দেওয়া হয়েছে। এইটার মানে আন্ডারে এই জিনিসগুলো আরো ডেসক্রিপটিভ আকারে দেওয়া হয়েছে, বিভিন্ন জিনিস, যে মেটাবলিজম থেকে আপনাকে কি পড়তে হবে, সিভিএস থেকে আপনাকে কোন জিনিসটা পড়তে হবে, রেসপিরেটরি সিস্টেম থেকে কোন পড়তে হবে, এগুলো অনেক কথাবার্তা দেওয়া আছে। তো একটা স্টুডেন্ট যখন পড়াশোনা শুরু করবে তখন কিন্তু এগুলো দেখে সে কিছু বুঝবে না, যে আপনাকে কোন জিনিসটা পড়তে হবে, এই জিনিসটা আপনার বুঝবেন। তো আমার মনে হয় আমরা আমাদের জেনেসিসে যারা ক্লাস করায় তারা সবাই বলে দেওয়ার চেষ্টা করে যে আপনারা কোন জিনিসটা পড়বেন। আই হোপ ওইটা ফলো করলে আপনাদের এই জিনিসগুলো দেখা লাগবে না। হ্যাঁ, এটা জাস্ট একটু দেখানোর জন্য। যেগুলো দেখেন এগুলো ডেসক্রিপটিভ আকারে বিসিপিএস থেকে দেওয়া হয়েছে। আচ্ছা, তো আপনাকে কি পড়তে হবে, এই জিনিসটা খুবই ভাইটাল একটা জিনিস, যে আপনাকে কি পড়তে হবে সেইটা যদি আপনি জানতে, আপনি সেটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি এফসিপিএস সার্জারি পরীক্ষা দিচ্ছেন, আপনি এফসিপিএস মেডিসিন পরীক্ষা দিচ্ছেন না। সো আপনি যদি মাথায় এটা থাকে যে আপনি সার্জারি পরীক্ষা দিচ্ছেন, তাহলে কিন্তু আপনি আই হোপ অলমোস্ট আপনার অধিকাংশ জিনিস যে আপনাকে কি পড়তে হবে সেটা আপনি জেনে যাবেন। সাপোজ আমি একটা নর্মাল একটা কথা বলি, যে মাইক্রোবায়োলজি কথাই ধরি। তো সাপোজ একটা পেশেন্ট, ভিব্রিও কোলের কথাটা আমি ধরি। ভিব্রিও কোলের খুব ইম্পর্টেন্ট একটা ব্যাকটেরিয়া, কিন্তু আমি কখনো দেখিনি, আপনারা কেউ দেখছেন কিনা আমি জানি না, আমি কখনো দেখিনি সেটা সার্জারিতে আসছে। যেমন টিটেনাস, টিটেনাস সেটা সার্জারি রিলেটেড একটা কোশ্চেন, কারণ সার্জারি ওইসব ইনফেকশন হলে, টিটেনাস দিয়ে হলে তাদের সার্জারি ইন্টারভেনশন লাগে, অনেক কিছু লাগে, স্টেফাইলোকক্কাস এগুলো। সো আপনার যদি মাথায় থাকে যে আপনি সার্জারি পরীক্ষা দিতে চাচ্ছেন, তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন যে আপনার জন্য কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট। সো আপনি যখনই পড়তে যাবেন তখন অবশ্যই এটা মাথায় রেখে যাবেন, আপনি মেডিসিনের জন্য পড়াশোনা করতে যাচ্ছেন না, আপনি পড়াশোনা করতে যাচ্ছেন সার্জারির জন্য, ঠিক আছে? এবং আমার কাছে মনে হয় যে কোনো পরীক্ষা বসার আগে আপনাকে সব সময় সেই পরীক্ষার কোন কোশ্চেন আসে, সেই পরীক্ষার কোশ্চেনের প্যাটার্নটা কি সেটা আপনাকে জানতে হবে। সাপোজ ইউকে বেসিস যে পরীক্ষাগুলো হয়, এমআরসিবি বা এমআরসিএস, সেই পরীক্ষাগুলো যেটা হলো যে ওরা কিন্তু ওদের পড়াশোনার প্যাটার্নটা হলো কোশ্চেন প্যাটার্ন। আগে ওরা একটা কোশ্চেন দেখাবে, সেই কোশ্চেনটা দেখানোর পরে তারা একটা টপিক, ওদের যে বইগুলো থাকে আর কি, ইএমআরসিএস বলেন, যেগুলো পাস টেস্ট বলেন, তারপর ওগুলো ডেসক্রিপটিভ আকারে দেয়। সো আপনি কোশ্চেনটা যখন পড়ে তার স্টেম গুলো দেখবেন, তাহলে কিন্তু আপনার বুঝে যাবেন যে আপনি পরে যখন ডেসক্রিপশনটা পড়বেন তখন আপনি বুঝে যাবেন যে আপনাকে কোন জিনিসটা বেছে নিতে হবে, ঠিক আছে? সো আপনাকে অবশ্যই প্রিভিয়াস এফসিপিএস পরীক্ষার কোশ্চেন সলভ করতে হবে, কারণ এখানে অনেক রিপিটেশন হয়। এবার আমরা শুরু করি, যে এবার চ্যাপ্টার ওয়াইজ চলে যাই। যে প্রথমে দেখেন এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইনোলজি এফসিপিএস এর টোটাল আপনার 8 থেকে 10টা কোশ্চেন আসছে। আগে বলে যে এই এত কাহিনী সবকিছু বলছে, এগুলো সব আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, আমার সাথে অনেকের মিলবে না, খুবই স্বাভাবিক। হয়তো আমি কেউ এন্ডোক্রাইনোলজিকে ফার্স্টে রাখছি, কেউ হয়তো কে বলে যে ফিজিওল রেসপিরেটরি সিস্টেমকে ফার্স্টে রাখতে পারে, এটা যার যার ম্যান টু ম্যান ভ্যারি করে। তো আমি চেষ্টা করছি আমার মানে সাইড থেকে আপনাদেরকে হেল্প করা। তো দেখেন এফসিপিএস এ 8 থেকে 10টা কোশ্চেন এন্ডোক্রাইনোলজিতে আসছে। তো এই এন্ডোক্রাইনোলজি ফার্স্টে যদি আপনি চ্যাপ্টারটা পড়াশোনা শুরু করেন, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা আপনার ক্লাসিফিকেশন দিয়ে শুরু করতে হবে। ক্লাসিফিকেশনে কোন জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে ওখানে। তো সেখানে হলো এই ক্লাসিফিকেশনের মধ্যে অনেক ধরনের ক্লাসিফিকেশন, এর মধ্যে হলো যে আপনাকে নেচার, হরমোনের নেচার অনুযায়ী ক্লাসিফিকেশন আছে, সেটা আপনাকে পড়ে ফেলতে হবে। তো প্রত্যেকটা হরমোনের সোর্স, হরমোনের মেকানিজম, অ্যাকশন, সাইট অফ অ্যাকশন, ফাংশন এন্ড হাইপার সিক্রেশন এন্ড রেগুলেশন, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, এগুলো আপনাকে জানতেই হবে। এবার একটা জিনিস হলো প্রোল্যাকটিন, এমন একটা হরমোন যেটা সামহাও কোনো কারণে সার্জারি বিসিপিএস খুব বেশি লাইক করে প্রোল্যাকটিনটা। তো প্রোল্যাকটিন থেকে সব সময় পরীক্ষায় আসে, এফসিপিএস পরীক্ষায়, সার্জারিতে পরীক্ষায় আসে, আমি সবসময় দেখে আসছি। তো ওকে, সেজন্য প্রোল্যাকটিন খুব ভালো করে পড়তে হবে। কিছু জিনিস আছে প্রোল্যাকটিন সিক্রেশন বাড়ায়, কিছু জিনিস আছে প্রোল্যাকটিন সিক্রেশন কমায়, সেই জিনিসটা আপনাকে জেনে ফেলতে হবে। হ্যাঁ, আচ্ছা।
তারপর তারপর দেখেন গ্রোথ হরমোন। এই গ্রোথ হরমোন নিয়ে অনেক ইম্পর্টেন্ট। গ্রোথ হরমোন থেকে সবচেয়ে বেশি যে কোশ্চেনটা আসে সেটা হলো যে আপনার গ্রোথ হরমোন কে সিক্রেশনটা বাড়ায়, কে সিক্রেশনটা কমায়, সেটা আপনাকে জানতে হবে। তো এখানে এখানে কে স্টিমুলেশন, কে ইনহিবিট করে, এগুলো অনেক কিছু আছে যেগুলো ইনহিবিটের আন্ডারে অল্প কয়েকটা টপিক আছে। সো আপনি বুঝা মানে যদি মনে রাখতে না পারেন তাহলে আপনাকে সেই যেগুলো ইনহিবিট করে আপনাকে সেটা মনে রাখলে বাকিগুলো আপনি অ্যান্সার করে ফেলতে পারবেন। আচ্ছা, থাইরয়েড হরমোন। থাইরয়েড হরমোন তো আপনারা সবাই জানেন, থাইরয়েড হরমোন বেশ ইম্পর্টেন্ট একটা হ্যাঁ, হরমোন। জি ভাইয়া। একটু জোরে বলিস, সাউন্ড একটু কম শোনা যাচ্ছে। আচ্ছা, আমি তো খুঁজে পাচ্ছি না ভাইয়া, আপনাকে শেয়ার করছেন? হ্যাঁ হ্যাঁ, শেয়ার টেয়ার সবই আছে, তুমি জোরে জোরে বলো। বেশি জোরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো একটু জোরে বলো, কথা জোরে বলো, কথা একটু আস্তে শোনা যায়। ওকে ওকে, সমস্যা নেই। আচ্ছা, তো থাইরয়েড হরমোন, থাইরয়েড হরমোন থেকে বেশ কিছু কোশ্চেন আসে। তো যেগুলো গতানুগতিক কোশ্চেন আসে, সার্জারিতে আসে কোশ্চেন। তবে অন্য যে হরমোন গুলো আমি কথা বলছি ওদের মতো অত ইম্পর্টেন্ট অত কোশ্চেন আমি কখনো ফেস করি নাই। তারপর হলো প্যারাথাইরয়েড হরমোন। হ্যাঁ, প্যারাথাইরয়েড হরমোন এত বেশি পরীক্ষা আসে সার্জারিতে, চিন্তারও বাইরে। কারণ আপনি যখন বিসিপিএস এর সিলেবাসটা দেখবেন তখন দেখবেন যে সেখানে একটা আহ, একটা আলাদা হেডলাইন করে লেখা আছে যে ক্যালসিয়াম। এবং এই ক্যালসিয়াম এমন একটা জিনিস, যারা আমি যাদেরকে ক্লাস নিয়েছিলাম আগে তারা জানেন যে ক্যালসিয়াম আমি কত চেষ্টা করে ক্যালসিয়ামটাকে বোঝানোর চেষ্টা করি সবাইকে। কারণ ক্যালসিয়াম থেকে আপনি যখন পরীক্ষা দিবেন আপনাকে একটা থেকে দুইটা মিনিমাম কোশ্চেন আপনার পেপার 2 এবং পেপার 3 মিলে আপনাকে ফেস করতেই হবে, এটা নিয়ে কোনো ডাউট নাই। ঠিক আছে। সো যখন আপনার প্যারাথাইরয়েড হরমোন চলে আসবে তখন কিন্তু আপনার ক্যালসিয়াম চলে আসবে। প্যারাথাইরয়েড হরমোন কোথা থেকে রিলিজ হয়, সেটার অ্যাকশনটা কিভাবে, সে অস্টিওব্লাস্টকে অ্যাক্টিভ করে না অস্টিওক্লাস্টকে অ্যাক্টিভ করে, তারপর কিডনির উপর তার ফাংশনটা কি, সে ভিটামিন ডি এর সাথে তার রিলেশনটা কি, এই জিনিসগুলো বারবার ঘুরে ফিরে সব সময় আসবে আপনার এফসিপিএস সার্জারিতে। তারপর হলো অ্যাড্রিনাল কর্টেক্স। অ্যাড্রিনাল গ্ল্যান্ডের হলো কর্টেক্স আর মেডালা। এবার কর্টেক্স থেকে যে তিনটা হরমোন তাদের সোর্সটা কোন জায়গায়, তারপর তাদের বায়োসিনথেসিস, এই জিনিসগুলো আসে। যদি আপনার এনজাইমের ডিফেক্ট হয় তাহলে কি কি অ্যাবনর্মালিটি হবে, এই জিনিসগুলো আপনার প্রায় সময় পরীক্ষায় আসে। তারপর হলো কর্টিসল এবং অ্যালডোস্টেরন, ওদের ফাংশন, এটাও আসে। অ্যান্টি ইনফ্লামেটরি ফাংশন স্টেরয়েডের। তারপরে হলো স্টিমুলেট দ্যাট ইনক্রিজেস অ্যালডোস্টেরন সিক্রেশন, অ্যালডোস্টেরন সিক্রেশন কারা কারা বাড়ায়, এই জিনিসগুলো আপনার জানতে হবে এবং তাদের রেগুলেশনটাও জানতে হবে। এবার অ্যাড্রিনাল মেডালা, এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, তাদের মেটাবলিজম, তারপর তাদের বায়োসিনথেসিস। ঠিক আছে। তারপর ওদের ফাংশন মোস্টলি হলো আপনার এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন এবং ডোপামিন, এই তিনটা জিনিসের ফাংশন। সিভিএস মনে রাখতে হবে যে তাদের মেটাবলিক এন্ড সিভিএস, সিভিএসটা আগে লেখা উচিত ছিল, তাদের সিভিএস এর উপর ফাংশনটা খুব বেশি আসে। ফিওক্রোমোসাইটোমা, এই ফিওক্রোমোসাইটোমা এটা আপনারা বেরি ল্যাব থেকে পড়ে নেবেন, এটা বেশ ইম্পর্টেন্ট। তারপরে ইনসুলিন, ইনসুলিন আসে, ইনসুলিন মোটামুটি আসে। ইনসুলিন থেকে যেটা আসে আমার মনে হয় ইনসুলিন এফসিপিএস এ ইনসুলিনের চাইতে ইনসুলিনটা রেসিডেন্সি তো খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এফসিপিএস এ ইনসুলিনটা খুব বেশি আসে না মোটামুটি, এই জন্য আমি অত স্টার্ট দিই না, কিন্তু রেসিডেন্সি তো খুব বেশি আসে। ইনসুলিনের জন্য কি কি ইনসুলিনের সোর্স আপনারা জানেন, ইনসুলিন স্ট্রাকচার, কয়টা অ্যামাইনো অ্যাসিড থাকে এই স্ট্রাকচার, তারপর মেটাবলিক ফাংশনটা কি, রেগুলেশন, ইনসুলিন সিক্রেশন, কারা কারা কোন কোন জিনিস ইনসুলিন সিক্রেশন বাড়ায়, ইনসুলিন সিক্রেশন, এই জিনিসটা খুব মোস্টলি আসে। এবং বিভিন্ন জায়গায় তার অ্যাকশন, ফ্যাটের উপর তার অ্যাকশন, মাসেলের উপর অ্যাকশন, এই জিনিসগুলো আসে পরীক্ষা। এবার হলো পোস্টেরিয়র পিটুইটারি। একটা জিনিস হলো যে পোস্টেরিয়র পিটুইটারি আর অ্যান্টেরিয়র পিটুইটারি। অ্যান্টেরিয়র পিটুইটারি যে পাঁচটা হরমোন সেটা কিন্তু সোললি অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে প্রডিউস হয়। আমরা তো সবাই এখানে পোস্টার পিরিয়ড থেকে অনলি দুইটা হরমোন থাকে, একটা হলো অক্সিটোসিন আর একটা হলো এডিএইচ। এরা কিন্তু হাইপোথ্যালামাসে প্রডিউস হয়ে নিউরো হাইপোফাইসিস পোস্টার পিরিয়ডারিতে চলে আসে, এক্সন দিয়ে এসে রিলিজ হয়। তো ওরা কিন্তু পোস্টার পিরিয়ডারি হরমোন না, ওরা হাইপোথ্যালামাসে প্রডিউস হয়, পোস্টার পিরিয়ডারি হয়, পোস্টার পিরিয়ড থেকে তার রিলিজ হয়। এই জিনিসগুলো জানতে হবে। অক্সিটোসিন আছে ইম্পর্টেন্ট, কিন্তু আপনার এডিএইচ মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা হলো রেনাল সিস্টেম, আমি বলার ট্রাই করবো। তারপর হলো এএনপি, অ্যাট্রিয়াল নাইট্রেটিক পেপটাইড। আপনারা সবাই জানেন যে এএনপি, এএনপি যে ব্যাপারটা হলো যে বডির ভলিউমটা রেগুলেট করার জন্য এএনপি এত বেশি দরকার হয়। কারণ কি, আপনার যখন ব্লাড ভলিউমটা বেড়ে যাবে তখন কি হবে, রাইট অ্যাট্রিয়াম এসে প্রেসার ক্রিয়েট করবে, সে রাইট অ্যাট্রিয়াম থেকে আপনার এএনপিটা রিলিজ হবে। এই এনপিটা যে কি কাজ করে, জাস্ট আপনাকে মনে রাখতে হবে যে এনজিওটেনসিন 2 অথবা ক্যাটেকোলামাইন্সের যে ফাংশন, ঠিক তার উল্টা ফাংশনটাই হলো এএনপি। তারপরে হলো এএনপি এর মাঝে মাঝে আসে
এই জিনিসগুলো দেখতে হবে, এন্ডোক্রাইনোলজি এগুলো মাস্ট, মানে এইগুলো বলার কথা হলো যে আপনি এই শুধু এগুলোই পড়ে যাবেন, বাকি সব তো পড়বেন, কিন্তু এই জিনিসগুলো না দেখে আপনার পরীক্ষা যাওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে। ওকে, তারপর হলো এন্ডোক্রাইনোলজি অফ ওভারি ব্রেস্ট এন্ড ডেভেলপমেন্ট টেস্ট। এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার যখন এই জিনিসটা থেকে, এখানে ছোট্ট একটা জিনিস, এই জিনিসটা থেকে আপনাকে মিনিমাম 2টা থেকে 3টা কোশ্চেন ফেস করতেই হবে, মিনিমাম 2টা কোশ্চেন আপনাকে ফেস করতে হবে, সব সময় আসে, আমি দেখছি যে সব সময় এটা আসে। তো যেখানে হলো সেক্স হরমোনস এন্ড দেয়ার সোর্সেস, কোন কোন জায়গা থেকে আসছে, ফাংশনাল ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন মোস্ট ইম্পর্টেন্ট, এবং টেস্টোস্টেরনটা লিখতে আমি ভুলে গেছি, টেস্টোস্টেরনটা জানতে হবে। মেমারি গ্ল্যান্ডস এন্ড ল্যাকটেশন, ইস্ট্রোজেন এন্ড প্রোল্যাকটিন। হ্যাঁ, তারপর হলো রেগুলেশন স্পার্মাটোজেনেসিস, একটা পাথ হয়ে আছে, স্পার্মাটোজেনেসিস কি হয়, স্পার্ম কিভাবে প্রোডিউস ম্যাচিউর হয়, লেডিক সেলের উপর কে কাজ করে, সার্টোলি সেলের উপর কে কাজ করে, কে পজিটিভ ফিডব্যাক দিচ্ছে বা নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে, এই জিনিসটা আপনাকে জানতে হবে। কারণ এই যে ফ্লো চার্টটা আছে এটা কিন্তু জ্ঞান আছে বা যেখান থেকে দেওয়া আছে, আপনার জেনেসিস শীটও হয়তো দেওয়া আছে, তো ওখান থেকে কিন্তু জানতে হবে, কারণ এর ভিতর থেকে আপনাকে কোশ্চেন দিয়ে দেয় এফসিপিএস সার্জারিতে। তো ফাংশন অফ টেস্টোস্টেরন, এবং এই যে লাস্টে একটা সিমেনের কম্পোজিশন, তা আপনার হয়তো প্রিভিয়াস কোশ্চেন ঘাটলে দেখবেন যে সামহাও কোন সিমেনের কম্পোজিশন কয়েকবার এফসিপিএস পরীক্ষা আসছে, ঠিক আছে? তো সিমেনের কম্পোজিশন আপনাকে পড়ে ফেলতে হবে। ওকে, তো দেখেন, চলেন আমরা এবার একটু দেখি যে গ্রোথ অফ দ্য মেমারি গ্ল্যান্ডস এট পিউবার্টি ডিপেন্ডস অন। এটা কিন্তু একটা এফসিপিএস পরীক্ষার কোশ্চেন। আপনারা যারা যারা, আমরা একটু কোশ্চেন সলভ করে ট্রাই করবো, আসলে বলে তো লাভ, সব বলে তো যাবো, এগুলো সব হয়তো আপনারা চাইলেও পেয়ে যাবেন, কিন্তু কোশ্চেনের প্যাটার্নটা কি, আমি যে কোশ্চেনগুলো সেট করার ট্রাই করছি এগুলো কোনো না কোনো সময় এফসিপিএস পরীক্ষা আসছে, তো আপনার একটু আইডিয়া নিতে হবে যে কোশ্চেনের প্যাটার্নটা কি, কোশ্চেন গুলো কিভাবে আসে। তো আপনারা দেখেন যারা পারেন অ্যান্সার গুলো করেন, আমি একটু দেখি যে আপনারা কেউ কেউ পারছেন কিনা, জাস্ট অল্প একটু সময় নিব। ভাইয়া, আমি তো খুঁজে পাচ্ছি না, কই কোনটা লাইভ চলছে? লাইভ হচ্ছে, তুমি ইয়াতে যাও, জেনেসিস ক্যাফে গ্রুপের একেবারে প্রথম দিকে আছে দেখো, অথবা এই জেনেসিস ক্যাফে গ্রুপে যাও। আচ্ছা, দেখছি। ওকে, এটা শেয়ার করে দিচ্ছি। শেয়ার করে দাও, তুমি কমেন্ট গুলো দেখো এখনো। আচ্ছা, চেক করতেছে তো কমেন্ট করছে। একজন জানতে চাইছে যে অপথ্যালমোলজি সিলেবাস বলে দাও, যে অপথ্যালমোলজি একটু আলাদা। হ্যাঁ, অপথলমোলজি না, এটা লাইভ শুনতে পাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছে, বলো, সমস্যা নেই। আচ্ছা, লাউড এন্ড ক্লিয়ার বলছে তো। আচ্ছা, অপথলমোলজির ব্যাপারটা হলো যে অপথলমোলজি আর ইএনটি দুইটা জিনিস, হ্যাঁ, এই দুইটা জিনিসের কিন্তু সিলেবাস একদম ডিফারেন্ট। অপথলমোলজির সাথে আপনি নর্মাল যে বেসিক সার্জারি বা জেনারেল সার্জারি এটাকে মিলালে হবে না। অধিকাংশ সার্জারি ফ্যাকাল্টি যেটা হলো যে আপনার সব পরীক্ষাগুলো একসাথে হয়, সাপোজ আপনি চলে যাচ্ছেন যে অর্থোপেডিক্সে চলে শেয়ার যাচ্ছেন। দিচ্ছ ওইটা না, জি ভাইয়া। তুমি যেটা শেয়ার দিচ্ছ ওইটা না, একটাতে দেখো, ক্যাফে গ্রুপে গিয়ে হুম। নিচের দিকে যাও, ইজ লাইভ যেটা, ওইটাও শেয়ার দাও। আপনি আমাকে তো একটু ইয়ে করেন না, ট্যাগ আচ্ছা, আমি করেন। তোমাকে বলছি না, এটা পাঠাচ্ছি লিঙ্কটা, তুমি বলতে থাকো। তোরে ওরা অ্যান্সার করছে? প্রোলেকটিন বলতেছে হ্যাঁ, অনেকে, প্রোলেকটিন বলতেছে, প্রোলেকটিন। আচ্ছা দেখেন, গ্রোথ অফ দ্য মেমারি, প্রোলেকটিন। আচ্ছা, গ্রোথ অফ দ্য মেমারি গ্ল্যান্ডস এট পিউবার্টি ডিপেন্ডস অন, এই যে দেখেন ওরা কিন্তু বলছে প্রোলাকটিন। তো তো আমার অ্যান্সারটা হলো ইস্ট্রোজেন, ঠিক আছে? তো যেটা হলো যে মেমারি গ্ল্যান্ডের গ্রোথ যেটা, সেটা ডিপেন্ডস করে হলো আপনি ইস্ট্রোজেন বা মাইল্ডলি প্রোজেস্টেরন কিন্তু ওখানে হেল্প করে, কিন্তু যে মিল্ক প্রোডাকশন সেটা কিন্তু প্রোল্যাকটিনের উপর ডিপেন্ড করে, বুঝতে পারছেন? তো একটা ব্রেস্টের যে মেইন বাল্ক বা যে ফ্যাট ডিপোজিশন সেটা কিন্তু আপনার ইস্ট্রোজেন বা প্রোজেস্টেরন, মেইনলি ইস্ট্রোজেনের উপর ডিপেন্ড করে, কিন্তু মিল্ক প্রোডাকশনটা আপনার প্রোল্যাকটিনের উপর ডিপেন্ড করে। তো এরকম কনফিউশন নিয়ে কিন্তু পরীক্ষা আসে, পাঁচ সিস্টেম থাকবে, আপনার কাছে মনে হবে যে আরে ওগুলো তো বাদে 2-3টা অপশন আছে, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এন্ড প্রোল্যাকটিন, এর মধ্যে থেকে একটা সুন্দর মতো প্রোল্যাকটিনটা সবচেয়ে মোস্ট অ্যাকুরেট মনে হচ্ছে, সবাই প্রোল্যাকটিন দাগায় দিবে, কিন্তু অ্যান্সারটা কিন্তু প্রোল্যাকটিন না। এটাই হলো একটা এসবিএ টাইপের, এই জন্য এটা দেওয়া হয়েছে। আমি তো ওদের কোশ্চেন দেখতে পাচ্ছি না। সবাই যে ওয়াচ পার্টিতে কমেন্ট করতেছে, আমি বলতেছি ওরা প্রোলেকটিন বলতেছে। অপথ্যালমোলজি নিয়ে অনেকে জানতে চাচ্ছে, সার্জারি পেপার 3 সিস্টেমিক প্যাথোলজি নিয়ে জানতে চাচ্ছে, বলো যে এটা আমরা আরেকদিন আলোচনা করব। আচ্ছা, আজকে পেয়ে পেপার গেছি 2 কোনটা নিয়ে আপনি কথা বলছেন। বলতেছে। আচ্ছা, একজন ঠিক আছে। কোশ্চেন করছে, ও কি শুধু ইনফিনিটি স্টার গুলো পড়তে যাবে নাকি অন্য কিছুই পড়বে? এখানে যেটা হলো যে এখানে যে ইনফিনিটিভ, এখানে আমি যেটা স্টার দেওয়ার চেষ্টা করছি যে এগুলো হলো মাস্ট, আপনাকে দেখে যাইতেই হবে।
বাকি সব তো আপনাকে পড়তেই হবে, কিন্তু আপনার পরীক্ষা হলে এগুলো না দেখে যাওয়া যাবে না। ঠিক আছে ভাইয়া? ওকে, তারপরে হয়ে গেল। তারপর আরেকটা কোশ্চেন, পারমিসিভ অ্যাকশন ইনক্লুডস। এখন পারমিসিভ অ্যাকশন, ক্যাটেকোলামাইন্স, পারমিসিভ অ্যাকশন, এই জিনিসগুলো, গ্লুকোকর্টিকয়েডস, ওগুলোর পারমিসিভ অ্যাকশন, এগুলো সবসময় পরীক্ষা আসে। কিভাবে আসে এই কোশ্চেন গুলো এফসিবিএস পরীক্ষা, এগুলো জাস্ট একটা স্যাম্পল, সেটা নিয়ে আলোচনা করছি না। হ্যাঁ, জ্ঞানের পেজ নাম্বার শুধু দেওয়া আছে, দেখে নিতে চাইলে পারবে। তোমার ইনবক্সে যেটা দিছে ওইটাই হচ্ছে নতুন লিংক, ওটা শেয়ার দিও। ওকে, ওকে, আচ্ছা। তারপর হলো আচ্ছা দেখেন, ইন্টিগ্রেশন এনি দ্য ফলোইং হরমোনস আর ট্রু, যেটা হলো যে এই কোশ্চেনটা সবসময় পরীক্ষা আসে। যারা জানেন যে চিন্তা, পরীক্ষা সবসময় আসে যে এরকম একটা কোশ্চেন যে আসে, এই বক্সটা আপনাকে পড়তে হবে। দেখেন, এটা হলো জ্ঞানের 309 নাম্বার, আপনাদের জেনেসিস শিটও থাকার কথা, যে আপনাকে কোন হাইপোথ্যালামাস ব্রেনের কোন জায়গায় কোন সেন্টারটা আছে। তারপর অ্যান্টেরিয়র হাইপোথ্যালামাস, তারপরে পোস্টেরিয়র হাইপোথ্যালামাস, সুপারল্যাটারাল হাইপোথ্যালামাস, লিম্বিক সিস্টেম, কোন জায়গাটা কি জন্য কাজ করছে। এই যদি বক্সটা দেখা যায় তাহলে কিন্তু এখান থেকে আপনি একটা কোশ্চেন পেয়ে যাবেন। যে দেখেন একদম মাঝে যদি দেখা যায় যে থার্ড সেন্টার, হাঙ্গার সেন্টার, বিহেভিয়ারাল সেন্টার, এই জিনিসগুলো কোথায় আসছে, আপনাকে মাঝের যে জিনিসটা সেটা আপনাকে জানা লাগবে না, সেটা হলো ইন্টিগ্রেটিং এরিয়া গুলো জানতে হবে। একটা হলো ফাংশন আর একটা হলো ইন্টিগ্রেটিং এরিয়া, এই জিনিসগুলো জানতে হবে। 309 নাম্বার পেজে আছে, জ্ঞানের 25th এডিশন। ওকে, এবার হলো ডাইজেস্টিভ সিস্টেম। তো সামহাও কেন জানি এফসিপি সার্জারি যারা তারা সবসময় মনে করে যে আপনার এন্ডোক্রাইনোলজি তো খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা তো বলার অপেক্ষায় রাখে না, রেনাল সিস্টেম অনেক ইম্পর্টেন্ট, তারা সামহাও ডাইজেস্টিভ যে সিস্টেমটা আছে সেটাকে ইগনোর করে যায়। কিন্তু যারা জানেন যে এফসিপি সার্জারির ক্ষেত্রে যে আপনার জিআই সিস্টেম এত বেশি ইম্পর্টেন্ট, সেখান থেকে 6 থেকে 8টা কোশ্চেন দেওয়া আছে। আপনি যদি বিসিপিএস এর সিলেবাসটা খুলে দেখেন, সেখানে মোটামুটি 8-9টা কোশ্চেন লেখা আছে। হ্যাঁ, এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। তো মেইনলি যদি আপনার পড়াশোনা শুরু করেন, দেখেন হরমোনস অফ জিআইটি দিয়ে শুরু করতে হবে। গ্যাস্ট্রিন সিক্রেশন, সিস্টোকাইনিন, এদের সোর্স, কজ অফ সিক্রেশন, সাইট অফ অ্যাকশন এবং ফাংশন, এই জিনিসগুলো জানতে হবে। যেমন গ্যাস্ট্রিন কোথা থেকে সিক্রেশন হচ্ছে, কাকে কে স্টিমুলেশন দিচ্ছে সিক্রেশনের জন্য, সে জায়গায় কোথায় কাজ করছে, কোন সেল থেকে বের হচ্ছে, এই জিনিসগুলো জানতে হবে। তারপর হলো ফ্যাক্টরস অ্যাফেক্টিং স্যালাইভা সিক্রেশন, এটা একটু লাগবে। তারপর রেগুলেশন এইচসিএল সিক্রেশন, এগুলো লাগবে। অ্যামাউন্ট, পিএইচ, কম্পোজিশন, রেগুলেশন ডাইজেস্টিভ জুস, যে জুসগুলো ইন্টেস্টাইন থেকে আসছে সেগুলো পিএইচ, এগুলো জানা, এগুলো মাল্টিপল চয়েসের জন্য। আচ্ছা, তারপর কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই জিনিসগুলো ডাইজেশন, অ্যাবজর্পশন, ম্যালঅ্যাবজর্পশন, এগুলো সবই লাগে। এবং বাইল, আপনি এফসিবিএস সার্জারি পরীক্ষা দিবেন, আপনার দুইটা জিনিস থেকে দুইটা কোশ্চেন আপনি পাবেন না, এরকম হতে পারে না। একটা হলো বাইল বা মানে জিআই সিস্টেমের কথা বলছে, একটা হলো বাইল বা টার্মিনাল আইলিং এর ফাংশন, এই জায়গা থেকে আপনাকে কোশ্চেন ফেস করতেই হবে। তারপর হলো কম্পোজিশন অফ বাইল। বাইল যেহেতু অনেক বেশি ইম্পর্টেন্ট, সেই জন্য আমি বলার চেষ্টা করছি কম্পোজিশনটা অনেক ইম্পর্টেন্ট। স্টোরেজ ফাংশন অফ দ্য লিভার, লিভারের যে ফাংশন গুলো দেখা যাচ্ছে, দেখেন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, গ্লাইকোজেন স্টোর করে, আর ভিটামিন এ, ডি, কে, ভিটামিন বি12, কপার এন্ড আয়রন, এগুলো স্টোর। এর বাইরে আর মোটামুটি ওর স্টোরেজ ফাংশন নাই। ঠিক আছে, হরমোনস ইন্টেস্টাইন ওগুলো আছে। তারপর লার্জ গাটের ফাংশন, ওটা তো আছে ইম্পর্টেন্ট। রেগুলেশন গ্যাস্ট্রিক এমটিং, এন্ড গ্যাস্ট্রিক এমটিংটা কেউ এক্সিলারেট করে, কেউ স্লো করে, এই জিনিসটা পরীক্ষা খুব আসে। ঠিক আছে, এটাও জানতে হবে। তা ফ্যাক্টরস অ্যাফেক্টিং আয়রন অ্যাবজর্পশন, যদি ক্লাসে সবাই এটা বলা ট্রাই করে যে এটা বেশ ইম্পর্টেন্ট, তো আমি কখনো অত পরীক্ষা আসতে দেখিনি। কোথায় অ্যাবজর্পশন হয় সেটা জেনে রাখা খুব ভালো। আচ্ছা, অ্যাবজর্পশন অফ ওয়াটার এন্ড ইলেকট্রোলাইটস, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং লাস্টে দেখেন দেওয়া আছে যে অ্যাবজর্পশন অফ দ্য ভিটামিন বি12, ক্যালসিয়াম, বাইল সল্ট ইন ডিফারেন্ট পার্টস অফ ইন্টেস্টাইন, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। সাপোজ আপনাকে পরীক্ষা একটা কোশ্চেন দেওয়া হলো যে একটা পেশেন্টের টার্মিনাল আইলিয়াম ডিসেকশন করা হলো, তখন তার আপনার কি কি চেঞ্জ হবে। এখন টার্মিনাল আইলিয়াম থেকে অনেকগুলো জিনিস রিঅ্যাবজর্পশন হয়। সাপোজ ধরেন আপনার ভিটামিন বি12টা হয়, হ্যাঁ, অ্যাবজর্পশন হয়, ভিটামিন বি12টা হয়। তো ভিটামিন বি12 যদি আপনার অ্যাবজর্পশন না হইতে পারে, তার কি হবে, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হবে। খুব সিম্পল হিসাব। আবার আপনি কি হলো বাইল সল্ট, ওখানে যে অ্যাবজর্পশন হয়। সো আপনার যদি বাইল সল্ট ঠিক মতো অ্যাবজর্পশন না হয়, কারণ এন্টার হেপাটিক রিসার্কুলেশন, আমরা জানি যে 85% বাইল আপনার আবার বডিতে চলে যায়। তো এটাই হলো এন্টারোহেপাটিক রিসার্কুলেশন। সো সামহাউ যদি আপনার টার্মিনাল আইলিয়ামটা রিসেকশন হয়ে যায়, এন্টারোহেপাটিক রিসার্কুলেশন আর কাজ করবে না। যখন রিসার্কুলেশন আর কাজ করবে না বডিতে, আপনার বাইলের ডেফিসিয়েন্সি হবে।
তো বাইল ডিফিউশন স্টোন হবে। আবার বাইল ফ্যাট সলিউবল যে ভিটামিন গুলো আছে সেই ভিটামিন গুলোকে অ্যাবজর্পশন করার জন্য হেল্প করে। সো আপনার যদি আলটিমেটলি বডিতে বাইল সলটা কমে যায়, আপনার কিন্তু ফ্যাট সলিউবল ভিটামিন গুলো সব ডেফিসিয়েন্সি হয়ে যাবে। তো আপনার ফ্যাট যেহেতু অ্যাবজর্পশন হবে না, সেই ফ্যাট গুলো কি হবে আপনার স্টুল দিয়ে চলে যাবে। সো আপনার ফ্লোটিং হবে, মানে স্টুল গুলো ফ্লোট করবে কমোডে, এরকম একটা সিনারি থাকতে পারে। ঠিক আছে, এই যে টাইমে আপনি যদি জিআই সিস্টেমে দুইটা জিনিস পড়ে যেতে চান, বলুন যে ভাই আমি পড়তে পারবো না, আমি দুইটা জিনিস, আমি আপনাকে তিনটা জিনিস পড়তে বলবো। সেটা হলো, এক হলো গ্যাস্ট্রিন পড়বেন, আরেকটা হলো ভিটামিন বি12 বাইল সল্ট বা টার্মিনাল আইলজিমের ফাংশন পড়বেন, এবং সেটা হলো এই যে 3 নাম্বার দেওয়া আছে, এটা হলো ডেফিকেশন রিফ্লেক্স। এটা খুব কমনলি আসে, ডেফিকেশন রিফ্লেক্স। সোয়ালিং রিফ্লেক্সও আসে, কোন কোন নার্ভ ইনভলভমেন্ট থাকে, কে কিভাবে কাজ করে, এটা খুব আসে। তবে ডেফিকেশন রিফ্লেক্সটা খুব কমনলি আসে। ওকে, আচ্ছা দেখেন এইবার একটা কোশ্চেন আমরা দেখি, যে একটা ইনফ্যান্টের defecation follows a meal occur due to colonic contraction as a result of, ঠিক আছে, এই কোশ্চেনের অ্যান্সারটা কি হইতে পারে? বলা যে একটা মিল খাওয়া হলো, মিল খাওয়া হওয়ার পরে তার ডেফিকেশন হলো, এটা কেন হতে পারে? দেখেন অ্যান্সারটা আপনার করে ফেলেন, আমি অলরেডি বলে ফেলছি। আপনার যদি চান দেখি অ্যান্সার করেন পারেন কিনা, তাহলে বুঝবো যে মানে এটা একটা স্যাম্পল, আপনার পরীক্ষা নেওয়ার জন্য বসি নাই তো, এটা একটা স্যাম্পল দেওয়া হলো যে আপনার বুঝতে পারছেন কিনা যে আপনার কোশ্চেন গুলো কিরকম হইতে পারে। ঠিক আছে, আপনি কি অ্যান্সার করছেন? আমি বুঝতে পারছি না। যাই হোক, আপনাদের কোশ্চেন তো ফলো করা যাচ্ছে না। কোশ্চেন যদি ফলো করা যেত, তাহলে হয়তো সুবিধা হইতো। আচ্ছা হ্যাঁ, ও আচ্ছা এবার পাওয়া গেছে, যাক থ্যাংক ইউ। আপনার সবাই সিসি বলছেন, সি ভেরি গুড, আপনার সব পেরে গেছেন। ঠিক আছে, আপনি অ্যান্সার কারেক্ট 100%। তো এটা একটা স্যাম্পল দেওয়া হলো যে আপনার পরীক্ষা এরকম কোশ্চেন আসে এফসিপিএস এ। তো দেখেন আচ্ছা, তারপর আরেকটা কোশ্চেন দেখি, যে হুইচ অফ দ্য ফলোইং সেল টাইপস প্রোটেক্টস সেপসিস সেকেন্ডারি ট্রান্সলোকেশন অফ দ্য ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়া। তো ধরেন ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়া আপনার সেপসিস করতে গেলে তখন ট্রান্সলোকেশন কে প্রোটেক্ট করে? দেখেন ইন্টেস্টাইন যখন আপনার সবকিছু অ্যাবজর্পশন হবে, তারা তুমি কিন্তু কমেন্ট সবাই, গুলো দেখতেছো তো না? হ্যাঁ হ্যাঁ একটু দেখবো। কমেন্ট, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সি 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 নাম্বার সবাই বলছে আর কি, কমেন্ট গুলো দেখ, কমেন্ট দেখে হ্যাঁ দেখে হ্যাঁ, আনতে। সি বলছি। তো ওরা কি করবে, আপনার লিভার ক্রস করবে। অবশ্যই তাদের পোর্টাল সার্কুলেশন, আপনারা সবাই জানেন যে আপনার এখানে সুপিরিয়র মেজেন্ট্রিক ভেইন ওগুলোতে পোর্টাল সার্কুলেশন, পোর্টাল ভেইন ফর্ম করে, সেটা হলো আপনাকে লিভার দিয়ে ক্রস করতে হবে। তো লিভারের যে ম্যাক্রোফেজটা আছে সেটা কিন্তু আপনার ফার্স্ট অ্যাটাকটা করবে। তো দেখেন এখানে অ্যান্সার, সো আপনার অ্যান্সারটা সি। ঠিক আছে, আপনার জ্ঞানের পেজ নাম্বারটা দেওয়া, চাইলে রেফারেন্স পাইতে পারেন, এখানে দেখে নেবেন। ওকে, এবার হলো ভিটামিনস আর মিনারেল যে চ্যাপ্টার গুলো, এখানে অনেকে অনেক পড়বে, অনেকে অনেক পড়বে। আমার মনে হয় অত কিছু পড়া দরকার, আপনাকে জাস্ট এই কয়েকটা জিনিস, আপনার ভিটামিন ডি, ভিটামিন কে, ক্যালসিয়াম এন্ড আয়রন, এর বাইরে আপনার ভিটামিন মিনারেলস না পড়লে চলবে। আই হোপ আপনার এর বাইরে আর কিছু পড়া লাগবে না। ঠিক আছে, ওকে। এবার দেখেন, এবার খুব সুন্দর একটা কোশ্চেন, যে ফলোইং, আমি পরীক্ষায় কোশ্চেনটা দেওয়ার সবসময় ট্রাই করি, যে দেখেন ফলোইং স্টেটমেন্টস আর ট্রু রিগার্ডিং ক্যালসিয়াম। এখন দেখেন বলছে যে রিমেইনস ইন 3-4 ফর্মস ইন দ্য বডি। তো ব্যাপারটা হলো যে ক্যালসিয়ামের কথা যদি বলা হয়, ক্যালসিয়ামের হলো কি আপনার দুই জ্ঞানের রেফারেন্সে বলছে যে আপনার দুইটা ফর্মও থাকতে পারে, তিনটা ফর্মও থাকতে পারে। সো চারটা ফর্মে সে কখনোই থাকে না। আবার দেখেন এটা কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন, এটা সিঙ্গেল বেস না। দেখেন রেসপিরেটরি অ্যালকালাইসিস রেসপন্সিভ ফর ইনক্রিজ সেরাম ক্যালসিয়াম লেভেল। ক্যালসিয়াম লেভেল কিন্তু আপনার বডিতে সবসময় অ্যাসিডিক এনভায়রনমেন্টে বাড়বে। আমি যারা আমার ক্লাস পেয়েছেন তারা সবাই জানেন যে অ্যাসিডিক এনভায়রনমেন্টে সবসময় ক্যালসিয়াম বাড়বে, এবং অ্যালকালাইন এনভায়রনমেন্টে ক্যালসিয়াম সবসময় ডিপোজিশন হবে। আপনি বডিতে চিন্তা করেন যে বডিতে যত জায়গায় আপনি স্টোন হয় বা ক্যালসিয়াম স্টোন হয়, আপনি চিন্তা করেন সব জায়গার এনভায়রনমেন্ট কিন্তু আপনার অ্যালকালাইন। সাপোজ একটা অ্যালকালাইন এনভায়রনমেন্ট হলো প্যানক্রিয়াস, ওর পিএইচটা হলো 8.4, তো তার মানে সে অ্যালকালাইন এনভায়রনমেন্টে। সো এখানে কিন্তু আপনার প্রচুর প্যানক্রিয়াস স্টোন হয়। সাপোজ আপনার গল ব্লাডার 7.8 বা 7.4, তার মানে আপনার অ্যালকালাইন, সেখানে এখন কিন্তু অনেক ক্যালসিয়াম স্টোন হয়। সো আমি বলতে চাচ্ছি এই একটা লাইন খুব ভালো করে মনে রাখবেন, যে অ্যালকালাইন এনভায়রনমেন্টে সবসময় ক্যালসিয়াম ডিপোজিশন হয়, এবং অ্যাসিডিক এনভায়রনমেন্টে সবসময় ক্যালসিয়াম বেড়ে যায় বডিতে।
তারপর দেখেন অ্যাসিডোসিস লিডস টু ডিক্রিজ সেরাম ক্যালসিয়াম লেভেল, তার অ্যান্সার আপনি পেয়ে গেছেন। হাইপারথাইরয়েডিজম একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট, সেজন্য ক্যালসিয়াম লেভেল বাড়বে। আর 95% ক্যালসিয়াম রিডাকশন অকার্স ইন দ্য পিসিটি। পিসিটি তে কোনো কিছু 95% 98% ক্যালসিয়াম কখনো 98% হয় না, কারণ ক্যালসিয়াম হয় কিন্তু ক্যালসিয়াম মেইনলি রেনালের ক্যালসিয়াম মেইনলি আপনার ডিস্টাল টিউবুলে হয়, যেটা প্যারাথাইরয়েড হরমোন ডিপেন্ডেন্ট, ক্যালসিয়াম বাইন্ডিং ক্যালসিয়াম চ্যানেল তারা ক্রিয়েট করে। সো 98% এখানে হচ্ছে না, তার মানে অ্যান্সারগুলো আপনি পেয়ে গেছেন। ওকে ওকে এবার হলো মেটাবলিজম। এবার মেটাবলিজম নিয়ে সবার একটা কমন ধারণা আছে, এটা কিন্তু আপনাকে একটু জানার জন্য আমি বলছি যে গতানুগতিক যে মেটাবলিজম সেটা কিন্তু আপনাকে পড়লে হবে না, কারণ আপনাকে আবার বলছি যে সার্জারি এফসিপিএস সার্জারি মিন্স আপনার হলো এটা একটা ক্লিনিক্যালের উপর স্যাররা সবসময় ফোকাস দেওয়ার ট্রাই করে। বেসিক জিনিস তো থাকবেই, সার্জারির ক্ষেত্রে একটু বেসিক বেশি আসে, কিন্তু বেসিক জিনিস তো থাকবে, কিন্তু আমার কাছে মনে হয় যে তারা ক্লিনিক্যালের উপরে বেশি জোর দেয়, এবং যে আপনার গতানুগতিক যে মেটাবলিজম সেগুলো কিন্তু স্যাররা দেয় না। যেমন আমি যদি বলি যে ধরেন আমি কখনো দেখিনি যে এফসিপিএস পরীক্ষার যে মেটাবলিজমের আন্ডারে আপনার কোন জিনিসটা কোন কোন মেটাবলিক পাথওয়ে আপনার মাইটোকন্ড্রিয়ায় হয়েছে বা কোথায় হয়েছে, সাইটোপ্লাজমে কোন কোন হয়েছে, এগুলো কিন্তু একদম পেড কোশ্চেন অফ রেসিডেন্সি সব সময় আসে, কিন্তু এফসিপিএস পরীক্ষা এইসব আসবে না। এফসিপিএস পরীক্ষা আসবে ক্লিনিক্যালি রিলেটেড যে মেটাবলিজম গুলো আছে সেগুলো। সো আমি কি বলছি, রিমেম্বার ডোন্ট গো ফর ট্রেডিশনাল বায়োকেমিস্ট্রি ইফ ইউ আর শর্ট অফ টাইম। যদি আপনার অনেক সময় থাকে তাহলে মেটাবলিজম খুব ভালো করে পড়তে পারেন, কারণ পড়াশোনা কখনো শেষ হবে না, আর এসএসসি পরীক্ষা অবশ্যই কাজে লাগবে। তবে যদি আপনার টাইমের শর্ট থাকে এবং আপনি যদি মনে করেন যে আপনি এফসিপিএস পরীক্ষা দেন, তাহলে আপনি আমার সাজেশনটা ফলো করতে পারেন, যেটা হলো যে আপনি ট্রেডিশনাল বায়োকেমিস্ট্রি পড়তে যাবেন না, মেটাবলিজম পড়তে যাবেন না। আপনার কি পড়তে হবে, খুব বেশি কিছু পড়তে হবে তা না, এটা হলো ফিজিওলজিক্যাল রেসপন্স টু সার্জারি এন্ড ট্রমা, বডি কন্ট্রোল mechanism, how they alter in injury and disease, pattern nutrition, fluid electrolyte balance and disturbance, pathophysiology and management of burn। এই জিনিসটা আপনার এইখান থেকে নেওয়া হয়েছে, এটা বেরি ল্যাব, হ্যাঁ এই বেরি ল্যাব থেকে নেওয়া হয়েছে, এই জিনিসগুলো আপনার বেরি ল্যাবে পেয়ে যাবেন, ঠিক আছে। তারপর কি বলছে, ফলো বেরি ল্যাব, মেটাবলিক রেসপন্স টু ইনজুরি, ট্রমা, স্টারভেশন, শক, ট্রান্সমিশন, পার্নিউশন, এগুলো চ্যাপ্টারগুলোর নাম। অবশ্যই এই জিনিসগুলোর জন্য আপনি এই জিনিসগুলো পড়ে যাবেন, বা মেটাবলিজমের জন্য আপনি এই জিনিসগুলো পড়ে গেলে আই হোপ পেয়ে যাবেন। একটা কোশ্চেন দেখেন, মেটাবলিজম ফিজিওলজি একটা কোশ্চেন কোন এক সময় আসছিল পরীক্ষায়। আচ্ছা, ডিউরিং মেটাবলিক রেসপন্স টু ইনজুরি হুইচ অফ দ্য ফলোইং হরমোন উইল বি ডিক্রিজড। একটা যদি আপনার ইনজুরি হয়, ঠিক আছে, তাহলে তার মেটাবলিক রেসপন্সে অনেক এগুলো বাড়বে, কিছু হরমোন কমবে, কোনটা বাড়বে কোনটা কমবে, এরকম। এটা একটা এফসিপিএস পরীক্ষার স্যাম্পল, এরকম একটা সিঙ্গেল ওয়েজ পরীক্ষা আসে। আপনারা যদি কেউ অ্যান্সার পেয়ে থাকেন তাহলে আপনারা অ্যান্সারটা করতে পারেন। কেউ এখন অ্যান্সার দিল না। ওকে, কেউ অ্যান্সার দিচ্ছে না। অ্যান্সারটা হলো, এটা একটা বেরি ল্যাবের ছবি। এই ছবিতে দেখেন যে আপনার ইনজুরি রেসপন্সে দেখেন সবগুলো হরমোন, এই সবগুলো হরমোন সব বেড়ে যাচ্ছে, এই সবগুলো হরমোন সব বেড়ে যাচ্ছে। কিন্তু দেখেন এইখানে দেখেন এই যে T3 থাইরয়েড হরমোন আপনার দেওয়া ছিল, থাইরয়েড হরমোন ছিল T3, দেখেন T3টা কমছে। সো এটা এরকম ফিগার যে কোশ্চেন গুলো আপনার প্রিন্সিপাল সার্জারি ফার্স্টের দিকে যে চ্যাপ্টার গুলো রেসপন্স, ওই জিনিসগুলো আপনার পরীক্ষা আসে। সো এটা কোনো এক সময় এফসিপিএস পরীক্ষা আসছিল, এবং আপনারাও কোনো না কোনো সময় এটা ফেস করবেন। সো আপনারা এই জিনিসগুলো পড়ে যেতে হবে, ঠিক আছে। ওকে, এবার হলো যে এই টপিকটা আমি পড়া, হয়তো অনেকে আমার ক্লাস করছিলেন এই টপিকটা, যে আমার কাছে মনে হয় যে আপনার ফিজিওলজির যে কোনো চ্যাপ্টারের চাই যে রেনাল সিস্টেম, বডি ফ্লুইড, অ্যাসিড বেস ডিসঅর্ডার এবং ইলেকট্রোলাইট, এই জিনিসগুলো আপনার একসাথে একটা দুইটা চ্যাপ্টারে চলে আসছে। এই জিনিসগুলো একসাথে খুব বেশি ইম্পর্টেন্ট, এবং আপনি যদি একটা জিনিস না জানেন বাকিগুলো কোরিলেট করতে পারবেন না। এবং বারবার বলছে যে এফসিপিএস ফিজিওলজি মানে হলো আপনার থিঙ্কিং এর ডেপথটা কতটুকু টোটাল তার উপর ডিপেন্ড করছে। সো আপনাকে এই জিনিসটার উপর অনেক বেশি এমফাসাইজ দিতে হবে, এই জিনিসগুলো অনেক
পড়তে হবে এবং এই জিনিসগুলো কিন্তু বারবার পড়বেন, বারবার ভুলবেন। সো আপনাকে কিন্তু এটা দেখে যাইতেই হবে, নাহলে কিন্তু পারা যাবে না। ঠিক আছে? তো দেখেন কি হলো, প্রথমে হলো এন্ডোক্রাইন এন্ড মেটাবলিক ফাংশন অফ দ্য কিডনি। এটা ক্লাসে পড়ানো হয়েছে, আপনাদের সিটে হয়তো 3 না 4 নাম্বার পেজে আছে। তারপর হরমোনস অ্যাক্টিং অন কিডনি, তারপর হলো জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস, সেল টাইপস, আপনার জেজি সেল কোথায় থাকে, ম্যাকুলা ডেন্সা কোথায় থাকে, ল্যাসিক সেল কোথায় থাকে, প্রত্যেকটা সেলের আলাদা কিছু নাম আছে, কে নেগেটিভ ব্যারিসেপ্টর, কে কেমো রিসেপ্টর হিসেবে কাজ করে, কে এফারেন্ট এন্ড ইফারেন্ট আর্টেরিয়াল মাঝখানে থাকে, আফটার অল তাদের ফাংশনটা কি, সেই জিনিসগুলো খুব ভালো করে জানতে হবে, নাহলে কিন্তু এই জিনিসগুলো অ্যান্সার করা যাবে না। এবং আমি কোনো এক সময় এফসিপিএস পরীক্ষা দেওয়ার সময় এই যে 4 নাম্বার অপশনটা দেওয়া আছে, এজেন্ট কজিং কন্ট্রাকশন রিল্যাক্সেশন মেসেঞ্জার সেল, এই কোশ্চেনটা পাইছিলাম। সো এটা কিন্তু আপনাকে মনে রাখতে অনেকগুলো করে আছে। ঠিক আছে? এরিথ্রোপয়েটিন কোথা থেকে রিলিজ হয়? 85% কিডনি থেকে আসে, 15% আপনার লিভার থেকে আসে, আপনারা সবাই জানেন। সো হাইপোক্সিয়া এরিথ্রোপয়েটিন রেগুলেশন হয়, আপনারা জানেন এরিথ্রোপয়েটিন কেন কোথা থেকে রেগুলেশন বের হয়। আচ্ছা, গ্লোমেরুলার ফাংশন, গ্লোমেরুলার মেমব্রেন, গ্লোমেরুলার ফাংশন, যে আপনার একটা হলো বোমেন্স ক্যাপসুল আর একটা হলো গ্লোমেরুলাই। তো গ্লোমেরুলাটা বোমেন্স ক্যাপসুলের ভিতর থাকে। সো আপনি যদি এটা কাট সেকশন করেন, আপনি এখানে গ্লোমেরুলার স্ট্রাকচারটা পাবেন এবং বোমেন্স ক্যাপসুলের স্ট্রাকচারটা। গ্লোমেরুলার স্ট্রাকচার মানে হলো ওখানে ব্লাড ভেসেল ছাড়া কিছু নেই। সো ওখানে হলো আপনার এন্ডোথেলিয়াম এন্ড বেসমেন্ট মেমব্রেন। আর বোমেন্স ক্যাপসুলে একটা কাপসে ইনভেজিনেশন থাকে, সেটা হলো টিউবুল, রেনাল টিউবুলের যে প্রক্সিমাল পোরশনটা, সেটা একটা ইনভেজিনেশন ক্রিয়েট করে, এর ভিতরে আপনার গ্লোমেরুলাটা ইনভেজিনেটেড থাকে। সো আপনি যখন এটাকে কাট সেকশন করবেন, তাহলে কিন্তু আপনার দুইটা জিনিস পাবেন, একটা হলো ব্লাড ভেসেলের লেয়ার গুলো পাবেন, আর একটা হলো প্রক্সিমাল পোরশন অফ দ্য রেনাল টিউবিউল পাবেন। ঠিক আছে? খুব সিম্পল জিনিস। আচ্ছা, তারপরে পিকুলারিস রেনাল ব্লাড ফ্লো, এটা সবাই জানি, এটা তো সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং রেনিন এমন একটা জিনিস, যে রেনিন পরীক্ষায় আপনি এফসিএস পরীক্ষা দিছে, কিন্তু এফসিএস পরীক্ষায় রেনিন রিলেটেড বা এর সাথে যায় রেনিন, এনজিওটেনসিন, অ্যালডোস্টেরন, ওই রিলেটেড কোনো কোশ্চেন পানি এরকম কখনো হয়নি। সো রেনিন কিন্তু আপনার খুব ভালো করে জানতে হবে, এবং রেনিন কিভাবে কে স্টিমুলেশন দেয়, কে ইনহিবিট করে, এই জিনিসগুলো খুব ভালো করে জানতে হবে রেনিন সম্পর্কে। ওকে, পিকুলারিস অফ রেনাল ব্লাড ফ্লো, রেনিন বলে ফেলছি। তারপর রেগুলেশন অফ দ্য রেনাল ব্লাড ফ্লো। তো রেগুলেশন অফ রেনাল ব্লাড ফ্লো অনেক ধরনের রেগুলেশন আছে, মায়োজেনিক আছে, নরমাল আছে, এগুলো সব আগে বলা হয়েছে। তবে একটা জিনিস রাখতে হবে, যে যখন আপনার ব্লাড প্রেশার 80 to 180 এর মাঝে আছে, সব সময় প্রেশার ওই পেশেন্টটার আপনার জিএফআরটা সেম থাকবে সব সময়। সাপোজ হলো একটা, এটাকে সিস্টোলিক বিপি কথা বলছি, সাপোজ একটা পেশেন্টের সিস্টোলিক বিপি 80 মিলিট অফ মার্কে, তখন তার জিএফআরটা যা হবে, ওই পেশেন্টের বিপি যদি 180 চলে আসে বা 170 চলে আসে, তার কিন্তু জিএফআরটা সেম হবে। কোনো কারণে যদি সিস্টোলিক বিপি মোর দ্যান 180 চলে আসে, তার জিএফআরটা কিন্তু বেড়ে যাবে, অটো করতে পারবে না কিডনি। কিন্তু যদি আবার বিপি 80 নিচে চলে আসে, তখন কিন্তু তার জিএফআরটা কমে যাবে। এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে রেগুলেশন সম্পর্কে, যদি আপনি জানতে চান। ফ্যাক্টরস অ্যাফেক্টিং জিএফআর, এগুলো সব ক্লাসে খুব সুন্দর করে বলা দেওয়া হয়েছে। ফাংশন অফ দ্য পিসিটি, ডিসিটি, প্রসেস অফ রিঅ্যাবসন অফ সলিডস, এগুলো আই হোপ পড়ানো হয়েছে। টিউবুলার রিঅ্যাবজর্পশন, এগুলো যেন সাবস্টেন্স সিক্রেটেড বাই দ্য কিডনি, কি কি সাবস্টেন্স সিক্রেটেড হয়, এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং রেনাল মেডুলার ইন্টারস্টিশিয়াল হাইপার অসমোলারিটি, আমি ক্লাসে অনেক চেষ্টা করছি এটা সব সময় বোঝানোর জন্য। এবং আপনি যদি এইটা বুঝে যান, আপনার ডাইলেটেড অথবা কনসেন্ট্রেটেড ইউরিন ফর্মেশনটা কিভাবে হয় সেটা বুঝে যাবেন। ঠিক আছে? কে আপনার কিভাবে আপনার কর্টেক্সে আপনার অসমোলারিটি 300 থেকে গ্র্যাজুয়ালি মেডালার দিকে ম্যাক্সিমাম 1200 পর্যন্ত হয়, কিভাবে এটা মেইনটেইন হয়, ভাজার একটা কাজটা কি, কোথা থেকে স্টার্টটা হয়, কোথায় সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড চ্যানেলটা থাকে, কোথায় কোন চ্যানেল দিয়ে এটা শুরু হয়, কিভাবে ওর সাথে ইউরিয়া ট্র্যাপিং মেকানিজম, এডিএইচ কোথায় কাজ করে, এডিএইচ কিভাবে কাজ করে, কিভাবে ইউরিয়া আপনার কালেক্টিং ডাক্ট থেকে রিঅ্যাবসন হয়, ইউরিয়া আবার কিভাবে ট্র্যাপিং হয়, রেনালের একটা নেফ্রনের কোন পোর্শনটা আপনার ওয়াটার ওয়াটার পারমিয়েবল, কোন পোর্শনটা ওয়াটার পারমিয়েবল না, একটা নেফ্রনের কোন পোর্শনটা ইউরিয়া পারমিয়েবল, কোন পোর্শনটা ইউরিয়া পারমিয়েবল না, সেটাও কিন্তু খুব ভালো করে জানতে হবে। তাহলে কিন্তু এগুলো কিন্তু না জানলে কিন্তু পাস করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, আগে বলে দিচ্ছি, এগুলো কিন্তু একেবারে পেট কোশ্চেন।
সাবস্টেন্স সিক্রেট বাই দ্য কিডনি বলা হয়েছে। আচ্ছা, এবার হলো অ্যাসিডিফিকেশন অফ ইউরিন, প্রক্সিমাল ডিস্টাল অ্যাসিডিফিকেশন, ডায়াবেটিক্স, এবং আপনি রেনাল ফিজিওলজি পড়বেন কিন্তু ডায়াবেটিক্স পড়বেন না, এটা কখনো হইতে পারে না। ডায়াবেটিক্স খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা আপনাকে জানতে হবে। রেনাল ক্লিয়ারেন্স এন্ড ইকুয়েশন একটা আছে, ইউভি বাই পি, ক্লিয়ারেন্স ইকুয়াল টু ইউভি বাই পি। ইউর মানে কি, ভি মানে কি, এবং পি মানে কি, কোথায় প্লাজমা কনসেন্ট্রেশন, কোথায় ইউরিনের কনসেন্ট্রেশন, এই জিনিসগুলো খুব ভালো করে জানতে হবে। কোনো প্রপোর্শনালি, কোথাও ইনভার্সলি প্রপোর্শনাল, এগুলো জানতে হবে। ডিরেক্টলি প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল, এটা জানতে হবে। আচ্ছা, মেকানিজম অফ দ্য মিক্সচুয়েশন আর নিউজেনিক ব্লাডার, অ্যাটনিক ব্লাডার, এটা বলে নিচ্ছি যে আপনার, আমি ক্লাসে সবসময় এটা একদম কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করি যে নিউরোজেনিক ব্লাডারটা, কিডনি একটা ব্লাডার কিভাবে রেগুলেটেড হয়, কোনটা কি বলা যায় অ্যাটনিক ব্লাডার, কোনটা অটোমেটিক ব্লাডার, কোনটা হাইপারট্রফিক ব্লাডার, এই জিনিসগুলো খুব জানতে হবে। কোথায় লিশন হলে আপনার অ্যাটনিক ব্লাডার হয়, কোথায় লিশন হলে অটোমেটিক ব্লাডার হয়, এটা খুব ভালো করে জানতে হবে। সার্জারি এফসিপিসি এই কোশ্চেনটা আসবেই, মাস্ট। আপনার যে প্রিভিয়াস কোশ্চেন ঘাটান, দেখবেন যে এই কোশ্চেনটা থেকে প্রচুর কোশ্চেন আসছে। তারপর বডি ফ্লুইড কম্পার্টমেন্ট ডিফারেন্স বিটুইন দ্য ইসিএফ, এখান থেকে এই যেটা বলা হয়েছে বডি ফ্লুইড কম্পার্টমেন্ট ডিফারেন্ট পোর্শন, ডিফারেন্স বিটুইন দ্য ইসিএফ এন্ড আইসিএফ, এখান থেকে আপনাকে একটা কোশ্চেন ফেস করতে হবে। তো রেনিন এনজিওটেনসিন অ্যালোসেন সিস্টেম আগেই বলছি, বডি রেগুলেশন জন্য এটা তার ফ্যাক্টরস রেগুলার ট্রান্সমেমব্রেন পটাশিয়াম ফ্লাক্স, ইনফ্লাক্স বা ইফ্লাক্স, কি কে কে ইফ্লাক্স করছে, কে ইনফ্লাক্স করছে, ইনসুলিন কি করছে, আলফা ব্লকার কি করছে, বিটা ব্লকার কি করছে, অ্যাসিডোসিস কি করছে, অ্যালকালোসিস কি করছে, হাইপার অসমোলারিটি, যদি ইসিএফ হাইপার অসমোলারিটি হয় তাহলে কি করছে, হাইপার অসমোলারিটি হলে কি করছে, এগুলো জানতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, পটাশিয়াম। এবার দেখেন, এবার হলো ইলেকট্রোলাইটস। ইলেকট্রোলাইটস এর মধ্যে আপনাকে তিনটা ইলেকট্রোলাইট জানতে হবে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। এরা কিভাবে হাইপার হাইপার হচ্ছে, কনসিকুয়েন্স অর হাইপার হাইপার, এবং ইসিজি চেঞ্জেস। ইসিজি চেঞ্জেস দুইটা জিনিস জানতে হবে, একটা হলো পটাশিয়াম কি বলে যে, এবং ক্যালসিয়াম অ্যাবনর্মালিটিস। পিআর ইন্টারভ্যাল, হাইপার ক্যালসিয়ামের পিআর ইন্টারভ্যাল কি হয়, হাইপোক্যালসিয়ামের পিআর ইন্টারভ্যাল কি হয়। এখন মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা আমি আপনাকে বলতে চাই, সেটা হলো ইসিজি চেঞ্জেস। যে একটা লাস্টবার একটা কোশ্চেন আমি দেখেছিলাম যে পটাশিয়াম যে হাইপার হাইপার ক্যালিমিয়া যে আপনার ইসিজি চেঞ্জ হয়, সেটা আবার আপনার অনেক ধরনের আছে। সাপোজ পটাশিয়ামের লেভেল উপর ডিপেন্ড করে, অনেক ধরেন পটাশিয়াম অনেক কমে গেল, তখন তার ইসিজি চেঞ্জটা একরকম হবে, তার একটু কমলো তার ইসিজি চেঞ্জটা হবে, বা বেড়ে গেল, এই ক্ষেত্রে এরকম একটা ছবি আকারে দেওয়া আছে আপনার জ্ঞানে, এটা অবশ্যই দেখে নেবেন। কারণ এই পরীক্ষাটা, এই কোশ্চেনটা গতবার আসছিল, পরীক্ষা আসছিল গতবার, মানে এর আগের বার আসছিল, যে নর্মাল তো অ্যাজ এ হোল আমরা জানি টিন ভার্সন এইসব হাবিজাবি, এসটি ডিপ্রেশন এগুলো, কিন্তু এর বাইরেও কিছু আছে, সেটা হলো আপনার জ্ঞান থেকে জ্ঞান, এটা অবশ্যই পড়ে যেতে হবে কারণ এটা পরীক্ষা আসে। এবার ক্যালসিয়াম মেটাবলিজম, আগেই বলছি বিসিপিএস এর সিলেবাসে ক্যালসিয়াম মেটাবলিজম সম্পর্কে বলে দেওয়া আছে। ক্যালসিয়াম আমার অনেক প্রিয়, যেহেতু এই চ্যাপ্টারটা আমিই পড়াই, তো এখান থেকে আপনাকে দুইটা কোশ্চেন আসবে, ঠিক আছে। লেখা আছে ইউ উইল হ্যাভ টু ফেস অ্যাট লিস্ট 2 কোশ্চেনস ফ্রম পেপার 2 এন্ড পেপার 3, এটা পেপার 2 পেপার 3 থেকে আসবে। তারপর হলো অ্যাসিড বেস ডিসঅর্ডার, হেন্ডারসন হেসেলবার্গ ইকুয়েশনটা যদি আপনি জানেন তাহলে কিন্তু আপনি অ্যাসিড বেস ডিসঅর্ডার চলে যাবেন। ওখানে প্যারামিটার কি কি চেঞ্জ হয়, ঠিক আছে, আপনার পিএইচ এর চেঞ্জটা কি হবে, পার্শিয়াল প্রেসার কার্বন ডাইঅক্সাইডের কি হবে, আপনার বাইকার্বনেট কি হবে, এর সাথে মিল রেখে আপনার বেস ডেফিসিটটা কি হবে এবং অ্যানায়ন গ্যাপটা কি হবে, আপনাকে 5টা প্যারামিটার জানতে হবে। তো পরীক্ষায় মোস্টলি আসে আপনার 3টা প্যারামিটার, যেটা হলো পিএইচ, আপনার বাইকার্বনেট, এবং পার্শিয়াল কার্বন ডাইঅক্সাইড, এবং কম্পেনসেশন, যেগুলো এগুলো সবাই আপনাদের ক্লাসে যারা ক্লাস করছেন তারা সবাই খুব ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছে যে আপনার এখান থেকে কোশ্চেন আসবে। তো সো আপনি যদি হেন্ডারসন হেসেলবার্গ ইকুয়েশনটা শুধু জানেন তাহলে কিন্তু আপনি কোনটা ইনভার্সলি প্রপোর্শনাল, কোনটা ডিরেক্টলি প্রপোর্শনাল, এই জিনিসগুলো জেনে যাবেন। এবং অ্যানায়ন গ্যাপ রেসিডেন্সির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, এফসিপিএস এ ডিরেক্টলি আমি কখনো তো আসছে দেখিনি। এবারে একটা কোশ্চেন দেখেন, একটা পিকুলিয়ার কোশ্চেন টাইপের দেখেন, ইন দ্য প্রেজেন্স অফ ভেজোপ্রেসিন, ঠিক আছে, দ্য গ্রেটেস্ট ফ্র্যাকশন অফ দ্য ফিল্টার্ড ওয়াটার ইজ অ্যাবজর্বড ইন দ্য, কোথায় দেখেন কোন জায়গাতে আপনার ভেজোপ্রেসিন এর প্রেজেন্সে গ্রেটেস্ট ফ্র্যাকশন অফ দ্য ফিল্টার্ড ওয়াটার অ্যাবজর্ব হয়। এটা কোনো এক সময় একটা এক্সপিরিয়েন্স পরীক্ষা আসছে এবং জ্ঞানের একটা কোশ্চেন, আপনার যদি কেউ পেয়ে থাকেন তাহলে আপনার অ্যান্সারটা পারেন, আমি দেখি আপনার পারছেন কিনা, যদি পেয়ে থাকেন বলেন তাহলে বাকিটা আমি বুঝাই দিচ্ছি। একটা দুটো কোশ্চেন যদি আলোচনা না করি তাহলে মানে খুব বোরিং লাগে।
যাই হোক, কেউ এই কোশ্চেন অ্যান্সার করছেন না। আচ্ছা, একজন করছে ডক্টর সাইদা মেহবুবা জ্যোতি, একজন করছে মনিকা হোসাইন। ঠিক আছে, তো দেখেন এই জিনিসটা হলো যে ভেজোপ্রেসিন আপনার একটা নেফ্রনের গ্রেটেস্ট ফ্র্যাকশন কিন্তু আপনার প্রক্সিমাল টিউবুলে রিঅ্যাবসন হয়ে যায়। এখন এখানে আপনার ভেজোপ্রেসিন থাকুক কিংবা না থাকুক, ভেজোপ্রেসিন যখন এসে কাজ করে, ভেজোপ্রেসিনের কাজটা হলো সে কনসেন্ট্রেটেড অথবা ইউরিন হবে কি হবে না সেটা ডিপেন্ড করে ভেজোপ্রেসিনের উপর, শেষ পোর্শন কালেক্টিং ডাক ওই জায়গাটা। কিন্তু ম্যাক্সিমাম পোর্শন কিন্তু আপনার পিসিটিতে রিঅ্যাবসন হয়ে যাচ্ছে। সো আপনার এখানে বলা হয়েছে যে ভেজোপ্রেসিনের প্রেজেন্সে গ্রেটেস্ট ফ্র্যাকশন, গ্রেটেস্ট ফ্র্যাকশন তো আপনার প্রক্সিমাল টিউবুলার রিঅ্যাবসন হচ্ছে। সো যদি কোশ্চেনটা এমন হতো ইন দ্য অ্যাবসেন্স অফ ভেজোপ্রেসিন দ্য গ্রেটেস্ট ফ্র্যাকশন অফ দ্য ফিল্টার ওয়াটার ইজ অ্যাবজর্ব ইন দ্য, তাহলে কিন্তু আপনার প্রক্সিমাল টিউবুল হতো। সো আপনার অ্যান্সারটা এখানে কিন্তু অ্যান্সারটা প্রক্সিমাল টিউবুল। সো আমি এটাই বলতে চাচ্ছি যে ভেজোপ্রেসিন থাকুক কিংবা না থাকুক, দ্য গ্রেটেস্ট ফ্র্যাকশন অফ ফিল্টার ওয়াটার অ্যাবজর্ব ইন দ্য পিসিটি। বুঝা গেছে? এটা কোনো এক সময় আসা একটা এফসিবিএস পরীক্ষার কোশ্চেন। ওকে, হুইচ অফ দ্য ফলোইং অর্গান হ্যাজ, এটা এবার এফসিবিএস পরীক্ষা আসছিল আপনাদের মকে, একসময় হয়তো আমি দেওয়ার চেষ্টা করছিলাম, এবার লাস্ট বার এফসিবিএস পরীক্ষা আসছিল যে 100 গ্রাম টিস্যুতে কার সবচেয়ে বেশি অক্সিজেন দরকার হয়, ব্লাড ফ্লো দরকার হয়, সরি। এটা আই হোপ সবাই জানেন। অ্যান্সারটা তো দেখে ফেলছেন কিনা? অ্যান্সারটা পারলে কে বলেন, বলার চেষ্টা করি। যদি অ্যান্সারটা কে পেরে থাকেন তাহলে বলার চেষ্টা করুন, আমি চলে যাচ্ছি। যাই হোক, কেউ তো অ্যান্সার করছে না। কিডনি বলে ফেলছে একজন, রুমানা আফরোজ, যা কি ইমু একজন বলে ফেলছে কিডনি, আপনার অ্যান্সার ট্রু। এটা আবার পরীক্ষা আসছিল। সো এই রিলেটেড একটা ফ্লো চার্ট বা একটা বক্স আপনার জ্ঞানে আছে, পেজ নাম্বার শুধু দেওয়া আছে, ওই জিনিসটা দেখে নিন। এটা অবশ্যই পরীক্ষা দেখতে হবে। যে দেখেন দুইটা অর্গান, আপনার কার্ডিয়াক আউটপুটে 25% আপনার কিডনিতে লাগে। কিডনি কিন্তু ছোট্ট দুইটা অর্গান, হ্যাঁ, এবং লিভারে কিন্তু আপনার কার্ডিয়াক আউটপুট 30% লিভারে যায়। কিন্তু তারপরও ওই তুলনায় কিডনির তুলনায় লিভার কিন্তু হিউজ, ঠিক আছে, 1.5 কেজি মনে হয়, যারা অ্যান্টনি পড়ছেন আপনি জানেন। তো দেখেন যে অল্প একটু কিডনির মাসের ভিতরে কিন্তু প্রচুর ব্লাড যাচ্ছে, কিন্তু লিভার অনেক বড় হওয়ার ক্ষেত্রে ওর ভিতরে কিন্তু কম্পারেটিভলি অত ব্লাড যাচ্ছে না। আর কিডনিতে প্রতি ইয়েতে অনেক বেশি ব্লাড দরকার হয়। ঠিক আছে, পরে কোশ্চেন চলে যায়। হুইচ অফ দা ফলোইং হ্যাজ দ্য লোয়েস্ট ক্লিয়ারেন্স ভ্যালু। কোশ্চেন আলোচনা, এটা কোশ্চেন আলোচনা করতে গেলে অনেক টাইম হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তো হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য লোয়েস্ট ক্লিয়ারেন্স ভ্যালু। আচ্ছা, ক্লিয়ারেন্স ভ্যালুটা মানে কি? এটা আমি কয়েকটা কোশ্চেনের প্যাটার্ন দেখানোর জন্য সিঙ্গেল বেসড এই কোশ্চেনগুলো পরীক্ষায় আসছে কোন একশন এফসিপিএস। যে ক্লিয়ারেন্স ভ্যালু মানে পোর্শন অফ প্লাজমা, যেখানে একটা সাবস্টেন্স থাকে যেটা ফিল্টার, সেই সাবস্টেন্সে কতটুকু আপনার ফিল্টার এক্সক্রিটেড আউট হয়। যখন দেখেন গ্লুকোজ এমন একটা জিনিস যেটা হলো আপনার 100% আপনার পিসিটিতে রিঅ্যাকশন হয়। সো আপনার কোনো কিছু এক্সক্রিট হয় না, ইউরিন থেকে কোনো গ্লুকোজ বের হয় না। সো তার ক্লিয়ারেন্স ভ্যালু সবচাইতে কম, সেটা হলো অ্যান্সারটা হলো গ্লুকোজ। ওকে, চলে যাই এবার হুইচ অফ দ্য, এবার হলো ডায়াবেটিক্স। ডায়াবেটিক্স এমন একটা জিনিস, ডায়াবেটিক্স নিয়ে আলোচনা না করলেই না। যে ডায়াবেটিক্স এর ব্যাপারটা হলো যে আপনাকে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। আপনি যদি মনে করেন যে আমি অত কিছু বেশি পড়তে পারবো না, আপনাকে শুধু ডায়াবেটিক্স, কোন ডায়াবেটিক্সটা কোথায় কাজ করে, কোন ডায়াবেটিক্সের মেকানিজম অ্যাকশনটা কি, কোন ডায়াবেটিক্সের অ্যাডভার্স ইফেক্টটা কি। তো আমার মনে হয় যে আপনি যদি ডায়াবেটিক্সের মেকানিজম অ্যাকশনটা জানেন, আপনি কিন্তু ডায়াবেটিক্সের অ্যাডভার্স ইফেক্টটা পেয়ে যাবেন। সাপোজ যে আপনার লুপ ডায়াবেটিক্স, লুপ ডায়াবেটিক্স কাজটা হলো, লুপ ডায়াবেটিক্স সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড কে ব্লক করে দেয়। কোথায় ব্লক করে? সাইট অফ অ্যাকশন আপনার থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হিলেজে লুপ ডায়াবেটিক্স কাজ করে। তো যখন সে সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড কে সে ব্লক করে, সে কিন্তু এখানে একটা হিউজ একটা বড়সড় মেকানিজম আছে, পটাশিয়াম রিভার্ট করে সেল থেকে আবার লুমেন আসে, তার জন্য আপনার পজিটিভ বিকর্ষণ হয়, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আপনার প্যারাসেলুলার স্পেস দিয়ে চলে যায়। কিন্তু যখন লুপ ডায়াবেটিস ওখানে কাজ করে, সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড কে ব্লক করে দেয়, আপনার লুমেনে পটাশিয়ামের কনসেন্ট্রেশন বাড়ে না। সো আপনার ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম দুইটাই বের হয়ে যায়। আপনার থায়াজাইড ডায়াবেটিস কিন্তু আপনার ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন বাড়ায় দেয়। সোডিয়াম ক্লোরাইড চ্যানেলটাকে ব্লক করে, সে
ক্যালসিয়াম চ্যানেলটাকে ওপেন করে দেয় এবং ক্যালসিয়াম রিঅ্যাবসর্পশনটা বাড়ায় দেয়। সো ফ্যামিলিয়াল হাইপার ক্যালসিউরিয়া একটা টার্ম আছে, যেটা হলো আপনার বংশগত কোনো কারণে ইউরিন দিয়ে আপনার ক্যালসিয়ামটা বের হয়ে যায়। সো ওই অসুখটার ক্ষেত্রে আপনার ড্রাগ অফ চয়েস হলো আপনার হ্যাজার্ড ডায়াবেটিক্স। কিন্তু লুপ ডায়েটস ক্ষেত্রে হলো যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম দুইটাই কিন্তু লস হয়ে যায়। তো দেখেন which of the following side effects of the loop is not বলছে not side effect of the loop diuretics। দেখেন আমি কিন্তু বলছি লুপ ডায়াবেটিস একটা অ্যাডভার্স ইফেক্ট হলো ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম দুইটাই বডিতে কমে যায়। দেখেন হাইপার ম্যাগনেসিমিয়া, তার মানে অ্যান্সার কি? অ্যান্সার সি। ঠিক আছে, ওকে। এবার হলো রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেম থেকে আপনাকে 4 থেকে 5টা কোশ্চেন ফেস করতে হবে। তো সব কোশ্চেনের ক্ষেত্রে আপনার রোড ডি ফলো করা লাগবে না আমার মতে। আমার যেহেতু অ্যাডভাইস আমি দিচ্ছি, আমি আমার মতো করে বলার ট্রাই করছি। সব জায়গায় আপনি রোড ডি পড়তে যাবেন না, রোড ডি পড়তে গেলে মাথা পুরো ঘুরে যাবে। আপনি চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ারের রোড ডি থেকে যে কোশ্চেনগুলো যদি এসে থাকে সেই চ্যাপ্টারগুলো পড়তে হবে। তবে যেখানে রোড ডি পড়তে হবে সেটা আমি বলে দেবো, যেমন রেসপিরেটরি সিস্টেম আপনাকে রোড ডি ফলো করতেই হবে। এখান থেকে 4 থেকে 5টা কোশ্চেন আসে। প্রথমে যদি শুরু করেন বায়োলজিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স মেটাবলিজম বাই দ্য কিডনি, তারপরে লাং কমপ্লায়েন্স কি, তারপরে কে কমপ্লায়েন্স বাড়ায়, এটা ডিটেলস আর কি। হিমোডাইনামিক চেঞ্জেস ডিউরিং রেসপিরেশন, জেবিপি, ব্লাড প্রেশার, হার্ট রেট, হার্ট সাউন্ড, ওগুলো। তো ভিকিউ রেশিও, তারপর কার্বন ডাইঅক্সাইড এন্ড অক্সিজেন কোন একসময় পরীক্ষা আসছিল, ডিজলভ ফর্মে কতটুকু থাকে, বা কার্বমিনে হিমোগ্লোবিন কতটুকু থাকে, এই জিনিসগুলো পরীক্ষা আসছিল। ঠিক আছে, তারপর P50 অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ, আপনার জানেন রাইটে শিফট হলে টিস্যুতে ছেড়ে দেবে, লেফটে শিফট হলে ধরবে, এরকম কিছু অনেক কিছু আছে, অনেকগুলো জিনিসগুলো আছে। টেম্পারেচার হলে সবসময় রিলিজ করো, শিফট রাইটে, কার্ভটা রাইটে শিফট হবে। তো টেম্পারেচার বাড়া মানে হলো, ধরেন কার্বন ডাইঅক্সাইড বাড়া মানে টেম্পারেচার বাড়া, সো কার্বন ডাইঅক্সাইড বাড়বে, রাইটে শিফট হবে। তারপরে কার্বন ডাইঅক্সাইড বাড়া মানে হলো অ্যাসিডিক এনভায়রনমেন্ট, তার মানে পিএইচ কমলো, রাইটে শিফট হলো, তার মানে হাইড্রোজেন আয়ন বাড়লো, রাইটে শিফট হলো। এই ব্যাপারগুলো একটু মনে রাখবে। 2,3-DPG ওটা কি করবে, হিমোগ্লোবিনের যে চেইন গুলো আছে প্রত্যেকটা হিমোগ্লোবিনের মধ্যে 4টা করে অক্সিজেন মলিকিউল ঢুকানো থাকে। তো কি করে ওরা কি করে, এই হিমোগ্লোবিনের যে চেইন গুলো আছে সেই চেইন গুলোর ভিতরে আপনার ক্রস লিঙ্কেজ ঘটায়, এবং এই গ্লোবিন চেনের কথা বলছে, গ্লোবিন চেনের ভিতরে ক্রস লিঙ্কেজ ঘটায়, এবং গ্লোবিন চেনের ভিতরে যে অক্সিজেন মলিকিউল গুলো ছিল সেগুলো সেখান থেকে রিলিজ করে দেয় 2,3-DPG। তো ওগুলো কি হয়, যদি আপনার 2,3-DPG যদি আপনার বডি থেকে বাড়ে, কি হচ্ছে, আপনার শিফটটা রাইটে যাচ্ছে, তার মানে টিস্যু দিয়ে ডেলিভারি হচ্ছে। ওকে, তারপরে রেগুলেশন অফ দ্য রেসপিরেশন, এখানে হলো নার্ভাস রেগুলেশন, কেমিক্যাল রেগুলেশন, দুইটাই জানতে হবে। মনে রাখতে হবে যে ব্লাড ব্রেন ব্যারিয়ার, কোনো আয়নাইজ সাবস্টেন্স কখনোই ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করবে না। সো ওখানে আপনি যদি হাইড্রোজেন আয়ন, কারণ অ্যাসিডিক এনভায়রনমেন্ট বডিতে হলো, হাইড্রোজেন আয়ন ডিরেক্টলি আপনার ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করবেন। আপনি কি করতে হবে, কার্বন ডাই অক্সাইড মনে রাখতে হবে 20 টাইমস মোর পারমিয়েবল দেন অক্সিজেন, সেটা সুন্দর মতো করে ব্লাড ব্রেন ব্যারিয়ারটা ক্রস করবে, করে সে সেই জায়গায় ওয়াটার সাথে বাইন্ড করবে, কার্বনিক অ্যাসিড ফর্ম করবে, সেটা ডিসোসিয়েটেড হয়ে আপনার সেখানে হাইড্রোজেন আয়ন এন্ড বাইকার্বনেট ফর্ম করবে। সেই হাইড্রোজেনটা আপনার তখন যে আপনার যে সেন্টারটা আছে সেটাকে স্টিমুলেট করবে। সো আপনি কিন্তু হাইড্রোজেন আয়ন ডিরেক্টলি যাচ্ছে না, কার্বন ডাইঅক্সাইড যাচ্ছে, ব্লাড ব্রেন ব্যারিয়ারটা লিপিড পারমিয়েবল, ব্লাড ব্রেন ব্যারিয়ারটা ক্রস করছে, সেখানে তারপর যে সে অ্যাসিডিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে। সো কেমিক্যাল রেগুলেশন, হাইপোক্সিয়া পড়তে পারেন, পড়লে ভালো। রেগুলেশন অফ রেসপিরেশন বলছে, রেসপিরেটরি ফেইলিয়ার টাইপ 1 টাইপ 2 এবং অবস্ট্রাকটিভ রেস্ট্রাকটিভ রেসপিরেটরি ডিসঅর্ডার চেঞ্জেস অফ প্যারামিটারস। এই জিনিসটা লাগবে যে আপনার FEV1 কি হচ্ছে, ABC কি হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে, ভাইটাল ক্যাপাসিটি কি বাড়ছে, এই জিনিসগুলো লাগবে, সেটা খুব ইম্পর্টেন্ট। ওকে, তারপরে চলে যাই। এই যে দেখেন এবার একটা জিনিস, হুইচ অফ দ্য ফলোইং কজ পালমোনারি ভাস্কুলার কনস্ট্রিকশন, এটা কোন এক সময় পরীক্ষা আসছিল, আপনারা জানেন কিনা দেখেন, অধিকাংশ জিনিসগুলো আপনার কিন্তু পালমোনারি ভেসোডাইলেটেশন করে। এই দেখেন হাইপোক্সিয়া, হাইপোক্সিয়া কি করে, আপনার ব্লাড ভেসেল, এটা পটেন্ট লেখা উচিত ছিল কোশ্চেনে, তাহলে আরো স্পেসিফিক হয়ে যায়। হাইপোক্সিয়া যেটা হলো যে আপনার একটা লাং পালমোনারি হলো বা পালমোনারি ভাস্কুলার টোটাল ডিপেন্ডস অন কার্বন মনোক্সাইড, নাইট্রিক অক্সাইড সরি, এবং নাইট্রিক অক্সাইড প্রোডাকশন হইতে হলে এটা এন্ডোথেলিয়াম থেকে প্রডিউস হয়, সেটা প্রডিউস হইতে হলে আপনাকে কোথা থেকে আসতে হবে, অক্সিজেন লাগবে লাঙে, অক্সিজেন সাপ্লাই আর্জিনিন থেকে আপনার নাইট্রিক অক্সাইড সিনথেসিস হবে। সো যদি কারো হাইপোক্সিয়া হয় তাহলে আর্জিনিন থেকে কিন্তু নাইট্রিক অক্সাইড সিনথেসিস হইতে পারে না,
নাইট্রিক অক্সাইডের কাজ হলো পালমোনারি যে ভাস্কুলাচার ছিল সেগুলোকে ডাইলেট করে রাখা। সো যেহেতু আপনার নাইট্রিক অক্সাইড অক্সিজেন ডেফিসিট হচ্ছে, সো আপনার আয়োডিন থেকে নাইট্রিক অক্সাইড সিনথেসিস হচ্ছে না, সেজন্য আপনার পালমোনারি হাইপারটেনশন হচ্ছে। এই দেখেন পালমোনারি ভেসো কনস্ট্রিকশন, অ্যানসারটা এরকম। ঠিক আছে, জ্ঞানের রেফারেন্স দেওয়া আছে, চাইলে পারবেন। অনেকে পেরে গেছে অ্যানসার ই। থ্যাংক ইউ, নামটা না পড়লেই না। লিহা, রাইসা, ডক্টর সাইদা, মেহবুবা, জ্যোতি আপু, আপনাদের সেই অ্যান্সার করছেন। ওকে, সব পেরে যাচ্ছে। এবার দেখেন নার্ভাস সিস্টেম সম্পর্কে আসলে অত কিছু বলার নাই, কারণ নিউরো অ্যানাটমির সাথে চলে যাবে। আই হোপ ওরা ওখানে খুব ভালো করে ডিসকাস করবে। তবে কিছু জিনিস আপনাকে একটু জানতে হবে, যে জিনিসগুলো আছে সেগুলো জানবেন। এটা নিয়ে আমি অত বেশি করিনি। এটা হলো যে কন্ট্রোলটা একটু ভালো করে দেখবেন, কোথায় অটোনমি প্যারাসিম্প্যাথিক গুলো একটু ভালো করে দেখতে হবে। যদি আপনি বলেন যে আপনি একটা জিনিস পড়বেন, সেটা আমি বলবো আপনাকে যে ট্র্যাক গুলো আছে, ট্র্যাকের ফাংশনটা পড়তে হবে। যদি আপনি আমাকে দুইটা জিনিস পড়তে বলেন, তাহলে আমি বলবো যে পেইন যে পাথওয়ে আছে, পেইন পাথওয়ে গুলো কিভাবে হচ্ছে সেটা একটু জানতে হবে। যদি আপনি তিনটা জিনিস আমাকে পড়তে বলেন, তাহলে আমি আপনাকে সিএসএফ এন্ড হেমিসেকশনাল স্পাইনাল কর্ড এই জিনিসগুলো পড়তে বলবো। আর বাকিগুলো নিউরো অ্যানাটমির মধ্যে খুব ভালো করে বলে দেওয়া হবে, সেজন্য এখানে অত বেশি আলোচনা করার চেষ্টা করিনি। এবং যদিও এখানে আপনার বিসিপিএস এর সিলেবাসে মাত্র বলা হয়েছে যে মাত্র 2টা কোশ্চেন আসবে, আই হোপ আরো বেশি কোশ্চেন আসছে। অ্যানাটমিতে এখান থেকে একটু বেশ ভালো কোশ্চেন আছে। এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট নার্ভাস সিস্টেমে, নার্ভাস ফিজিওলজিতে। দেখা যায় যে এই যে এগুলো হচ্ছে সব ক্রেনিয়াল নার্ভ 3977, এটা একটা নিউমোনিক স্কপস। দেখেন দেখেন 3 নাম্বার ক্রেনিয়াল নার্ভের গ্যাংলিয়নটা হলো সিলিয়ারি গ্যাংলিয়ন, তারপর কোন কোন মাসলে সাপ্লাই দেয়। 9 নাম্বার জন্য অটিক গ্যাংলিয়ন, ঠিক আছে। 7 নাম্বার ফেসিয়াল নার্ভের জন্য টেরিগো প্যালাটাইন, এবং টেরিগো প্যালাটাইন কাজ করছে। ঠিক আছে, এই জিনিসগুলো একটু জানতে হবে। ওকে, এবার হলো ব্লাড ফিজিওলজি। ব্লাড ফিজিওলজি থেকে অনেকগুলো কোশ্চেন আসছে, আপনার বিসিপিএস এর সিলেবাসে দেওয়া আছে 7 আর 8। তবে ব্লাড ফিজিওলজি একা ব্লাড ফিজিওলজি বলাটা ঠিক হবে না, ব্লাডের সাথে কিন্তু আপনার হেমাটোলজি চলে যায়। সো দুইটা মিলে আপনার পেপার 2 এবং পেপার 3 এর মোটামুটি 7-8টা কোশ্চেন আপনাকে ফেস করতে হবে। ঠিক আছে, তো এখানে যদি ফিজিওলজি, ব্লাড ফিজিওলজি, স্পেশালি ফিজিওলজি থেকে একটু কম আসছে, কিন্তু আমার কাছে মনে হয় প্যাথোলজি থেকে আপনার একটু কোশ্চেনটা বেশি আসে, মানে হেমাটোলজি থেকে কোশ্চেনটা বেশি আসছে। ঠিক আছে, তো দেখেন প্রথমে যদি শুরু করেন, কম্পোজিশন হিউম্যান প্লাজমা, প্লাজমা প্রোটিন, হিউম্যান প্লাজমা, এইদের প্রপার্টিজ গুলো, আপনার মলিকুলার ওয়েট গুলো কি, তারপরে থেকে সিনথেসিস হচ্ছে, তাদের ফাংশনটা সেটা আপনাকে খুব ভালো হবে। তো ফ্যাক্টরস রিকোয়ার্ড ফর এরিথ্রোপয়েসিস, এটাও আপনাকে জানতে হবে, কে কোন 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 হরমোন, ভিটামিন বি 12 বা কোন কোন জিনিস ভিটামিন গুলো হেল্প করছে, কোন হরমোন হেল্প করছে, কোন মেটালিক আয়ন গুলো হেল্প করছে এরিথ্রোপয়েসিস, এটা খুব ভালো করে জানতে হবে, পরীক্ষা আসছে। আয়রন রিঅ্যাকশন ডিস্ট্রিবিউশন আয়রন ইন দা বডি, এটা খুব ইম্পর্টেন্ট, সার্জারির জন্য আয়রনের ডিস্ট্রিবিউশনটা বডি ইম্পর্টেন্ট। তারপর হলো প্রিজার্ভিং টেম্পারেচার অফ দ্য ব্লাড, প্ল্যাটিলেট একটা নির্দিষ্ট টেম্পারেচার প্রিজার্ভ করা হয়, আরবিসি করা হয়, এফএফপি একটা নির্দিষ্ট, এটা এটা আপনাকে বেরি ল্যাব থেকে পড়ে নিতে হবে, এটা কিন্তু পরীক্ষা খুব আসে, দেখতে হবে। হ্যাঁ, এবার আপনার মনে করতে হবে যে আপনি এফসিপিএস পরীক্ষা, সার্জারি এফসিপিএস পরীক্ষা দিতে যাবেন, কিন্তু আপনি প্ল্যাটলেট খুব 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 ভালো করে পড়ে যাবেন না, এটা কিন্তু হইতে পারবে না। প্ল্যাটলেট এমন একটা জিনিস যে সার্জারির জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যদি বলেন তাহলে ফিজিওলজি, হোল ফিজিওলজির মধ্যে প্ল্যাটলেট। কারণ প্ল্যাটলেট থেকে আপনার একটা কোশ্চেন, কি কোশ্চেনটা আপনাকে পড়তে হবে। সাপোজ প্ল্যাটিলেট থেকে যদি আপনি শুরু করতে চান, প্ল্যাটিলেট প্রপার্টিসটা একটু জেনে রাখতে পারেন, নাইস টু নো। কিন্তু আপনাকে জানতে হবে যে প্ল্যাটিলেট থেকে কি কি জিনিস সিনথেসিস বা রিলিজ হয়, যেমন গ্র্যানুল, ডেল্টা গ্র্যানুল বা ডেন্স গ্র্যানুল। আর আলফা গ্র্যানুল থেকে কি কি হয়, ডেল্টা গ্র্যানুল থেকে কি কি হয়। ডেল্টা, যেমন ডেল্টাকে মনে রাখার জন্য স্যাক একটা সূত্র আছে, ডেল্টা এরকম করে লিখে না, এটাকে একটা স্যাক মানে বস্তার মতো। তো স্যাক যদি আপনি স্পেলিং করেন এসএসসি, ঠিক আছে, এস দিয়ে সেরোটোনিন, এ দিয়ে এডিপি, আর সি দিয়ে ক্যালসিয়াম, এই তিনটা। এবং আলফা গ্র্যানুল মানে হলো ওখানে যত ফ্যাক্টর আছে, কি কি ক্লটিং ফ্যাক্টর, ফিব্রিনোজেন আছে, ফ্যাক্টর 5 আছে, ফ্যাক্টর 13 আছে, এই জিনিসগুলো আলফা গ্র্যানুল থেকে আসে। এবং যত ফ্যাক্টর, বুবেল ফ্যাক্টর মনে হয় আছে, এই জিনিসগুলো আসে। তো আপনাকে এটা খুব ভালো করে জানতে হবে।
তো প্লেটের রিলেটেড যত কিছু আছে সেটা কিন্তু আপনার খুব ভালো করে জানতে হবে, ঠিক আছে। তারপর ক্লটিং ফ্যাক্টরস এর মধ্যে ক্লাসিফিকেশন আছে, এসেনশিয়াল বা প্রাইমারি ক্লটিং ফ্যাক্টর, এই জিনিসগুলো খুব আসে। তারপরে আপনার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ছিল যে আমরা ক্লটিং ফ্যাক্টর শুধু 12 ক্লটিং ফ্যাক্টর, এটা 9 ক্লটিং ফ্যাক্টর, এটা 11 ক্লটিং ফ্যাক্টর, এই কিন্তু এফসিএস পরীক্ষায় আপনার কিন্তু কি বলে স্টুয়ার্ট ফ্যাক্টর আসবে, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ আসবে, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু তখন কিন্তু ধরা খেয়ে যাবেন, কারণ আপনি ওগুলো মনে রাখবেন না। সো আপনাকে এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে জানতে হবে। তারপরে জন্য সিনোনিমসটা অবশ্যই পড়ে যেতে হবে। ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্টস কি কি আছে এগুলো সব জানতে হবে। থ্রম্বোমোডুলেশন, হেপারিন, ওয়ারফারিন, সাবস্টেন্স, প্রোটিন সি এন্ড প্রোটিন, এগুলো খুব ভালো করে জানতে হবে। ফিব্রিনোলাইসিস মেকানিজম জানতে হবে, এগুলো সব পড়ানো হয়েছে। তবে কোয়াগুলেশন পাথ হয় এক্সট্রিনসিক, ইন্ট্রিনসিক, কোন কোয়াগুলেশন পাথ হয়, মানে কমন কোয়াগুলেশন পাথ হয় সাবস্টেন্স গুলো কি কি আছে, হ্যাঁ, এরা আপনাকে খুব ভালো করে জানতে হবে। কোয়াগুলেশন পাথওয়ে কোনটা কি দিয়ে, কোনটা প্রথম বিন টাইম বা কোনটা এপিটিটি এদেরকে মেইনটেইন করতে হয় সেই জিনিসগুলো খুব ভালো করে জানতে হবে। তাহলে কিন্তু, এবং আপনার ব্লাড ফিজিওলজির মধ্যে যদি বলেন যে ভাই আমি বেশি কিছু পড়তে পারি আমাকে একটা বলেন, সেটা হলো আমি প্ল্যাটলেট সব জিনিস, এবং যদি দুইটা বলেন সেটা হলো কোয়াগুলেশন রিলেটেড যত কিছু আছে সেটা, ঠিক আছে। এবার দেখেন ব্লাড ফিজিওলজির মধ্যে যদি আপনি শকটা নিয়ে আসেন, শক হলে এমন একটা জিনিস যেটা পেপার 2 এবং পেপার 3 দুইটাতে চলে আসে। শক থেকে অনেক কোশ্চেন আসে, 2 থেকে 3টা কোশ্চেন আপনি মিনিমাম 2 থেকে 3টা কোশ্চেন আপনি পেপার 2 প্লাস পেপার 3 থেকে পাবেন, কোনো ডাউট নেই, ঠিক আছে। এখন শকে কি কি মিনিমালি কি কি মনিটরিং করা হয়, এই জিনিসগুলো আসে, শকের টাইপ গুলো কি কি আসে, কোন শকে কি ধরনের চেঞ্জ আসে। আই হোপ বেরি লাভার মোস্ট প্রবাবলি 14 নাম্বার পেজে 27th এডিশন না 27th এডিশনে 14 নাম্বার পেজে উপর একটা ছক আছে আর নিচে একটা ছক আছে, হ্যাঁ, বেস ডেফিসিট কোথায় কোথায় হচ্ছে কি হচ্ছে, এই জিনিসগুলো পরীক্ষা খুব আসে। সো আপনাকে 14 নাম্বার পেজে দুইটা ছক খুব ভালো করে মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে। EBO ব্লাড গ্রুপ এবং কমপ্লিকেশন ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন ফ্রম দ্য বেরি ল্যাব, এই জিনিসগুলো আপনাকে বেরি ল্যাব থেকে দেখতেই হবে, ঠিক আছে। যাই হোক, এটা তো আলোচনা করে ফেলছে, আই হোপ এটা সবাই পারছেন। ওইদিকে না যাই। হেপারিন অ্যাকশন ইজ মনিটরড বাই, কি কি দিয়ে হেপারিন অ্যাকশনটা মনিটর করা হয়, আই হোপ এটা সবাই জানেন। আপনি অ্যান্সার করতে পারবেন? করতে পারলে অ্যান্সারটা বলে ফেলেন, দেখি ওয়েট করি, এই কোশ্চেনটা একটু অ্যান্সার করেন। ওদের লাইভ সেকশনটা অনেক বড় হবে, এখন অনেক কিছু বাকি আছে। একজন মনে হয় ব্লিডিং টাইম বলছে, ভাইয়া ব্লিডিং টাইম হয়নি, এটা দিয়ে মনিটর করা হয় না। এই যে আপু মাহবুবা যদি আপু ধরা খেয়ে গেছে, হয়নি, এখানে প্রথম মিন টাইম বলছে। যাই হোক, আমরা একটু দেখি, অ্যান্সারটা হলো সি, গ্যারনার রেফারেন্সটা দেওয়া আছে, হ্যাঁ, গ্যারনার রেফারেন্সটা দেখে ফেলবেন। এবার দেখেন এই জিনিসটা আপনাকে একটু মনে রাখতে হবে, প্রথম এটা চাইলে আপনার মোবাইলে ঝটপট ছবি তুলে পারেন বা স্ক্রিনশট রেখে ফেলতে, এটা হলো, এটা একসাথে কোথাও আপনার পাবেন না, এটা আমি ইএমআরসিএস বই থেকে কালেক্ট করছি, যদি চান এটা তুলে ফেলতে পারেন স্ক্রিনশট। প্রথম মিন টাইম, কি কি জিনিস প্রথম মিন টাইম রেগুলেট করা মনিটর করা হয় ওটা দিয়ে, আর এপিডিটি দিয়ে কি কি মনিটর করা হয়, ঠিক আছে। ঠিক আছে, এবার চলেন কমপ্লিকেশন ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন, এই কোশ্চেনটা খুব সিলি একটা জিনিস, কিন্তু আপনার এফসিএস পরীক্ষা আসবেই, কোনো ডাউট নাই। এটা পেজ নাম্বার জ্ঞানের কত বের লাগবে, 22 নাম্বার পেজে জাস্ট 5টা জিনিস আছে, সেটা আপনার মনে রাখতে হবে। একটা হলো কোয়াগুলোপ্যাথি, একটা হলো হাইপোক্যালসিমিয়া, হাইপোক্যালিমিয়া, তারপর হাইপোথার্মিয়া, এবং একটা এক্সট্রা আছে সেটা হলো হাইপার ক্যালিমিয়া। সো আপনার 5টা জিনিস, একটা হলো কোয়াগুলোপ্যাথি, হাইপো অথবা হাইপার ক্যালিমিয়া, মানে পটাশিয়াম বাড়তেও পারে পটাশিয়াম কমতেও পারে, হাইপোক্যালসিয়াম কি হবে, সেটা হলো আপনি অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করা হয়, যেটা ক্যালসিয়াম চিলেটিং এজেন্ট হিসেবে কাজ করে। আপনি যখন কমন কোয়াগুলেশন পাথওয়েটা দেখবেন সেখানে দেখবেন যে ক্যালসিয়াম কিন্তু আসছে। সো
আপনার অ্যান্টিকোয়াগুলেন্টের কাজ হলো এই ক্যালসিয়ামটাকে চিলেট করে বা মানে আয়নাস ক্যালসিয়ামকে ডিস্ট্রয় করে দেয় বা নিউট্রালাইজ করে দেয়। সো কিন্তু আপনার আয়নাস ক্যালসিয়াম কমে যায়, সো হাইপোক্যালসিমিয়া হয়। তো কি বললাম, কোয়াগুলোপ্যাথি, হাইপোক্যালসিমিয়া, হাইপো অথবা হাইপার ক্যালিমিয়া এবং হাইপোথাইরয়েড। ঠিক আছে, ওকে। বেরিয়ে এই জিনিসটা অবশ্যই আপনাকে দেখে যেতে হবে। এবার হলো সিভিএস ফিজিওলজি, আমরা মনে হয় অলমোস্ট শেষের দিকে আছি। হ্যাঁ, আচ্ছা, কার্ডিওভাস্কুলার ফিজিওলজি থেকে আপনাকে 5 থেকে 6টা কোশ্চেন আসবে টোটাল। তো এখানে কিন্তু দুইটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, সিভিএস মানে কার্ডিওভাস্কুলার, তার মানে আপনাকে দুইটা জিনিস পড়তে হবে, একটা হলো ভেসেল, একটা হলো হার্ট। তো এই হার্টের রিলেটেড অনেকগুলো জিনিস আছে এবং ভেসেল রিলেটেড অনেকগুলো জিনিস আছে। এখন যদি বলেন যে ভাই আমি ভেসেল থেকে কি বলবো, আমি আপনাকে বলবো যে আপনি ভেসেলকে কেউ ডাইলেট করে, ভেসেলকে কনস্ট্রিক্ট করে, সেই যে ফ্যাক্টরস গুলো আছে সেই জিনিসগুলো আপনাকে সবার আগে ওটা দিয়ে পড়াশোনা শুরু করতে হবে। কারণ এইটা থেকে আপনাকে এফসিবিএস পরীক্ষা এত বেশি কোশ্চেন ফেস করতে হবে, মিনিমাম একটা দুইটা কোশ্চেন আপনাকে ফেস করতে হবে, বিভিন্ন জায়গায় স্ট্যাম্প ছড়ানো ছিটানো ভাবে পাবেন। সো আপনি যখন পড়াশোনা শুরু করবেন, আপনি কিন্তু এটা দিয়ে পড়া স্টার্ট করবেন এবং যখন চ্যাপ্টারটা মিডলে যাবেন এটা মিডলে পড়ে নেবেন এবং চ্যাপ্টারটা যখন শেষ করবেন তখন ওই বক্সটা আবার পড়বেন। তার মানে 3বার পড়া হবে। সো ফ্যাক্টরস যেসব জিনিস আপনার ভেজো কনস্ট্রাকশন করে বা ভেজো ডাইলেশন করে ওই জিনিসগুলো পড়বেন, আপনার পরীক্ষাগুলো দেওয়া আছে। ঠিক আছে, তারপরে ফাংশনাল টিস্যু অফ দ্য হার্ট এন্ড দেয়ার প্রপার্টিস এগুলো আছে মোটামুটি। ট্রান্সমিশন অফ দ্য কার্ডিয়াক ইম্পালস থ্রু দ্য হার্ট, হার্টের কোন সাইড থেকে, লেফট আপনার সেপ্টামের রাইট থেকে লেফটে যাচ্ছে না লেফট থেকে রাইটে যাচ্ছে, একদম সবার শেষে আপনার কার্ডিয়াক ভেজের কোন জায়গাটা অ্যাক্টিভেট হচ্ছে, এগুলো কিন্তু পরীক্ষা একদম সিঙ্গেল বেস পরীক্ষা আসছে। তারপর দেখেন কার্ডিয়াক অ্যাকশন পটেনশিয়াল, যেটার মধ্যে হলো আপনার প্লেট টুটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং রিফ্লেক্টিভ পিরিয়ড, কতটুকু রিফ্লেক্টিভ পিরিয়ড, 1/3 আবার 2/3 কি, কখন কি, এগুলো একটু জেনে নিতে হবে। কার্ডিয়াক অ্যাকশন প্লেটু বলছে যে প্লেটুটা আপনার কেন হচ্ছে, ক্যালসিয়াম স্লো কোন কোন গেট কাজ করছে যেটার জন্য আপনার প্লেটু হচ্ছে, সেটা কিন্তু আপনার লাগবে। আচ্ছা, তারপর ফ্যাক্টর 7 কার্ডিয়াক আউটপুট, এটা ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং কার্ডিয়াক আউটপুট, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো সব পড়তে হবে। এটাই স্টার্ট দেওয়ার কথা ছিল, দেইনি কেন বুঝলাম না। এন সিস্টোলিক ভলিউম, এন ডায়াস্টোলিক ভলিউম, ফ্যাক্টরস কতটুকু ফ্যাক্টরস, এগুলো আপনাকে জানতে হবে। রেগুলেশন অফ দ্য ব্লাড প্রেশার, ওকে, রেগুলেশন অফ দ্য ব্লাড প্রেশার। শুনেন আমি আপনাকে একটা কথা বলি, যদি আপনি সিভিএস এ আসেন, সিভিএস এসে যদি আপনি আমাকে বলেন যে ভাইয়া আমি সিবিএস থেকে কিচ্ছু পড়বো না, আপনি শুধু আমাকে একটা কথা বলেন আমি কি পড়বো, এই আপনাদের প্রিভিয়াস কোশ্চেন গুলো ঘেটে দেখেন, যে দেখবেন যে সিভিএস ফিজিওর মধ্যে এত ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, বারবার পরীক্ষা আসে যে আপনার ব্লাড প্রেশারটা আপনার উইদিন সেকেন্ডের মধ্যে কে রেগুলেট করে, শর্ট টাইম, ইন্টারমিডিয়েট, লং টাইম, কে কোনটা রেগুলেট করে, সেটা খুব পরীক্ষা আসে। ঠিক আছে, ব্যারোরিসেপ্টর কোন রেগুলেশনের মধ্যে পড়ে, তারপরে হলো কি বলে ক্যাপিলারি ফ্লুইড শিপ কার মধ্যে পড়ে, রেনা কি বলে যে রেনিন এনজিওটেনসিন অ্যালোস্টেরন কার সাথে পড়ে। তো সাপোজ একটা কোশ্চেন একবার পরীক্ষা আসছিল, বললো যে একটা মনে রাখতে হবে ফিজিওলজিতে কিন্তু আপনার এখানে সিনারিও বেস কোশ্চেন একটু কম আসে, এটা ডিরেক্ট কোশ্চেন আসে। সাপোজ বলে যে গ্যাস্ট্রিক কোন সেল থেকে রিলিজ হয়, এরকম এখানে একটু সিনারিও বেস কোশ্চেন কম আসে, এটা মেডিসিনের মতো না। তো একটা সিনারিও বেস কোশ্চেন একসময় আসছিল, যেটা বলা হয়েছে যে একটা পেশেন্ট গাছ থেকে পড়ে গেছিল, গাছ থেকে পড়ে গেছে, ইমিডিয়েটলি আপনার কোন কি বলে যে রিফ্লেক্সটা কাজ করবে, বা বলছে যে একটা লোক শুয়ে ছিল, শুয়ে পর থেকে সে দাঁড়ালো, তো দাঁড়ালে কি হয় আপনার বডিতে পুলিং হয় ব্লাড গুলো, তখন আপনার কোন ব্লাড প্রেশার রেগুলেটরি সিস্টেমটা সাথে সাথে কাজ করে, একদম ইনিশিয়ালি কে কাজ করে, এটা পরীক্ষা আসে, এরকম পরীক্ষা। সো আপনাকে এই জিনিসটা জানতে হবে, কে ইন্টারমিডিয়েট, কে উইদিন সেকেন্ডে করে, কে মিনিটে করে, কে আওয়ার্সে করে। হ্যাঁ, আচ্ছা, তারপরে হলো রেগুলেশন ব্লাড প্রেশার, কুশিং রিফ্লেক্স এন্ড বেনভিন রিফ্লেক্স, এগুলো পড়তে হবে। সিভিএস চেঞ্জেস আফটার হেমোরেজ, হেমোরেজ হলে আপনার কি কি চেঞ্জ হয়, পালস রেট কি হয়, ব্লাড প্রেশার কি হয়, সেগুলো জানতে হবে। এবং ইসিজি চেঞ্জ, ইসিজি রিলেটেড মোটামুটি ভালো অনেক কিছু জেনে নিতে হবে, যে আপনার পি কার জন্য রিপ্রেজেন্ট করে, কিউআরএস কার জন্য, এগুলো কিন্তু আগে পরীক্ষা। জেবিপি, ভি ওয়েভটা কার জন্য কাজ করে, সি ওয়েভটা, এ এক্স সি ভি ওয়াই, এই তো এক ওয়েভটা কার জন্য হচ্ছে, ভি এক্সটা কার জন্য হচ্ছে, সি পিকটা কার জন্য হচ্ছে, এটা কিন্তু আপনাকে জানতে হবে। ঠিক আছে, তারপর জায়ান্ট এ ওয়েভ কেন হচ্ছে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে আপনার এ ওয়েভটা কি হচ্ছে, এগুলো মাঝে মধ্যে আসতে পারে। তবে যে কমন জিনিসগুলো, কে কার জন্য
রিপ্রেজেন্ট করছে সেটা পরীক্ষা আসে। কার্ডিয়াক সাইকেল ডিটেলস সার্জারিতে আমি খুব একটা কখনো আসতে দেখিনি, মিথ্যা কথা বলে লাভ নেই, ক্লাসে অনেক ইম্পর্টেন্স দিয়ে পড়ানো হয়, আমি কখনো ফেস করিনি, আমি কখনো শুনিও নাই। তবে রেসিডেন্সি পরীক্ষা খুব কমনলি আসে, খুব ইম্পর্টেন্ট রেসিডেন্সি পরীক্ষার জন্য, এফসিপিএস সার্জারির ক্ষেত্রে কখনো আমি দেখিনি। আচ্ছা, তারপর হলো অক্সিজেন কনজাম্পশন বাই দ্য হার্ট, একটা বিটিং হার্ট, নন বিটিং হার্ট, এটা এসবিএ টাইপের কোশ্চেন এখানে আসে, তো যে বিটিং হার্টে অক্সিজেন কতটুকু দরকার হয়, নন বিটিং হার্টে কতটুকু দরকার হয়। সাপোজ বিটিং হার্টে মোস্ট প্রবলেম আপনার 9 ml করে দরকার হয়, আবার নন বিটিং হার্ট মানে 2, যেটা একটা স্কেলেটাল মাসেল থেকে নর্মাল পজিশনে তার চাইতে বেশি। এগুলো একটু পরীক্ষা সেগুলো দেখে নেবে। ফ্যাক্টরস রেগুলেটিং হার্ট রেট, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা দেখে নিতেই হবে, এটা দেখতেই হবে মাস্ট। এবার একটা জিনিস দেখানো হয়েছে, একটা কোশ্চেন, the pressure differential between the heart and the aorta is least in the, কোন সময় আপনার একটা অ্যাওর্টা এবং হার্টের মাঝে প্রেসারটা সবচেয়ে কম হবে, কোন সময়, এরকম এটা জ্ঞানের কোশ্চেন এটা। হ্যাঁ, তো কোন সময় এই জিনিসটা হবে, আপনার যদি কেউ অ্যান্সারটা পেয়ে থাকেন প্লিজ অ্যান্সারটা করে দেন, আমি দেখি অ্যান্সারটা হয় কিনা। কে একজন অ্যান্সারটা করেন তাহলে আমি একটু বলি, চেষ্টা করি। ওকে, এই যে শাহিদা মেহবুবা আপু, আপনি যা ঘুমান, আপনার পড়াশোনা হয়ে গেছে, সব অ্যান্সার পটপট করে বলে দিচ্ছেন। এই যে আরেকটা ভাইয়া বলে দিচ্ছে, ওসমান গনি ভাইয়া। আচ্ছা, যেটা হলো যে দেখেন অ্যাওর্টাতে যদি আপনার ব্লাড যেতে চায় বা অ্যাওর্টার সাথে হার্টের যদি সম্পর্ক, তার মানে অ্যাওর্টার সাথে আপনার ডিরেক্ট সম্পর্ক কিন্তু লেফট ভেন্ট্রিকেল। সো আপনি এখানে যত রাইট ভেন্ট্রিকেল বা রাইট অ্যাট্রিয়াম নিয়ে চিল্লাহল্লা করেন কোনো লাভ নেই, আপনাকে লেফট এখানে আসতেই হবে। তো লেফট ভেন্ট্রিকেল থেকে যখন আপনি অ্যাওর্টাতে ব্লাড পৌঁছাইতে হবে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই লেফট ভেন্ট্রিকেলের সিস্টলটা দরকার, এবং আপনাকে লেফট ভেন্ট্রিকুলার প্রেসার যখন, কারণ অ্যাওর্টার একটা নর্মাল প্রেসারটা যতটুকু থাকে সেটাকে যখনই আপনি এক্সিড করবেন তখনই কিন্তু আপনার লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা আপনার অ্যাওর্টাতে যাবে। সো যখন লেফট ভেন্ট্রিকুলার সিস্টোল হবে তখনই কিন্তু আপনার অ্যাওর্টা এবং লেফট ভেন্ট্রিকুলার মধ্যে প্রেসারটা সবচেয়ে লিস্ট বা মিনিমাম থাকবে, এটা আপনার মনে রাখবে। এগুলো ট্রিকি কোশ্চেন, এগুলো কিন্তু আপনি পড়াশোনা করে পারবেন না, এগুলো আপনাকে বেসিকটা ক্লিয়ার করলে আপনি এই অ্যান্সার গুলো করতে পারবেন। সবাই এই অ্যান্সার বলে ফেলছে। যাই হোক, নাজিবা তারান্নুমা সিম্মি, সে ভুলবার অ্যান্সার করছে, পরিচিত মানুষ, নো প্রবলেম, আই হোপ অ্যান্সারটা এখন ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, এইটা হলো অ্যান্সার। আচ্ছা, ফার্স্ট হার্ট সাউন্ড করসপন্ডস উইথ, কার সাথে করসপন্ড করে, মাল্টিপল চয়েস, এরকম এগুলো মাল্টিপল চয়েস এই কোশ্চেনগুলো পরীক্ষা আসে। হ্যাঁ, এটা মনে রাখতে হবে, এগুলো এর একটা প্যাটার্ন আপনার দেখে নিন পরে, এটা জানলে হবে। এবার হলো আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি। হ্যাঁ, এবার হলো ফার্মাকোলজি। আমি আগে বলছি যে আমরা তিনটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হলো ফিজিওলজি প্রপার, এবং হলো ফার্মাকোলজি, এবং হলো বায়োস্ট্যাটিস্টিক্স, এবং হলো আপনার ওভারভিউ, আপনার শেষ কিছু কথা, ইম্পর্টেন্ট কথা যেগুলো না এতক্ষণ না শুনলে নাই, কিন্তু ওই জিনিসগুলো আপনাকে শুনতেই হবে। তো এর মধ্যে বায়োস্ট্যাটিস্টিক্স, শরীফ ভাই যেহেতু বায়োস্ট্যাটিস্টিক্স ক্লাস নেয়, উনি আপনাদের এটা নিয়ে একটু আলোচনা করবো অন্য আরেকদিন, আজকে ভাই হয়তো করবে না। তো ফার্মাকোলজি সম্পর্কে একটা কথা বলবো যে ফার্মাকোলজি, সবাই ফার্মাকোলজি অতভাবে গুরুত্ব দেয় না। দেখেন বিসিপিএস এর সিলেবাস যদি আপনি ঘাটেন, যে ফার্মাকোলজিতে মাত্র 2 থেকে 3টা কোশ্চেন দেখানো হয়েছে, কিন্তু দেখেন আমি কতগুলো দিছি, দেখেন 2টা 3টা 4টা 5টা, ইভেন 5টা 6টাও আসতে পারে। তো আমি আগেই বলছি বিসিপিএস আপনাকে একটা সিলেবাস দিয়ে রাখছে, তার মানে এই না যে বিসিপিএস সবসময় সেই সিলেবাসটা ফলো করবে। তার 2টা কোশ্চেন জায়গায় সেখানে 5টা 10টাও দিতে পারে, সো আপনি ওইটা নিয়ে অত ভাববেন না। ফার্মাকোলজি কিন্তু খুব পড়তে হবে। এখন ফার্মাকোলজি তো আপনাদের ক্লাসে বলে দেওয়া হয়েছে কোন জিনিসটা পড়তে হবে, কোন জিনিসটা পড়তে হবে না, সেটা তো আপনারা জানেন। তবে আমার সাজেশন, যদি আপনি চান যে ভাই আমি ফার্মাকোলজি অত পড়তে পারবো না, আমি অল্প কয়েকটা জিনিস পড়তে পারবো, আপনাকে জাস্ট এই 6টা জিনিস পড়লে আই হোপ আপনার ফার্মাকোলজি থেকে 4টা কোশ্চেন যদি আসে, আপনি 3টা কোশ্চেন সিকিউর করতে পারবেন, আমি শিওর। আগেই বলছি, আপনি এফসিপি সার্জারি দিতে যাচ্ছেন, আপনি মেডিসিন দিতে যাচ্ছেন, আপনাকে সব মেডিসিনের ড্রাগ পড়ার দরকার নেই, ডায়রিয়াতে কোন কোন ড্রাগ ইউজ করা হয় এগুলো আপনার অত জানার দরকার নেই। আপনাকে সার্জারি রিলেটেড
যেগুলো সার্জারির সাথে যায় ওই ড্রাগগুলো আপনাকে মেইনলি জানতে হবে। যদি বলেন যে একটা ড্রাগ আমি জানবো ভাই, আমাকে একটা টপিক বলেন যে টপিকটা পড়লে আমি একটা কোশ্চেন কমন পাবো, সেটা হবে অ্যানেস্থেটিক এজেন্ট। ঠিক আছে, এই অ্যানেস্থেটিক এজেন্ট নিয়ে আপনার সিনিয়রদের জিজ্ঞেস করেন যে, বা বিভিন্ন সময় জিজ্ঞেস করেন যে অ্যানেস্থেটিক এজেন্ট নিয়ে কোশ্চেন আসেনি, এরকম খুব কম ঘটনা হয়েছে। এর সাথে আপনি অ্যাড্রিনালিনটা একটু পড়ে নেবেন, অ্যানেস্থেসিয়া যেহেতু অ্যাড্রিনালিনটা ইউজ করা হয়, অ্যাড্রিনালিনটার ফাংশন, অ্যাডভার্সিটি, এগুলো একটু খুব ভালো করে পড়ে নিতে হবে। ওকে, একটা ভাইয়া বলছে ভাইয়া আমাদের অনেকে ফার্মা ক্লাস হয়নি, আপনি আপনার তাহলে অনেক কিছু জেনে গেলেন কি আপনাকে আগে পড়তে হবে, সো আপনি আগে দেখে নিলেন যে কি ইম্পর্টেন্ট জিনিস, তো আপনাকে এগুলো এই টপিকটার উপর এমফাসিস দিবেন, আপনার জন্য প্লাস পয়েন্ট, নো প্রবলেম। আচ্ছা, তো অ্যানেস্থেটিক এজেন্ট আপনি কোথা থেকে পড়বেন? আপনাকে হয়তো ফার্মা অনেক শীট, আপনার এত মোটা একটা ফার্মা শীট আছে, যেটা সাইদ ভাই, বিখ্যাত সাইদ ভাই, উনি এই শীটটা প্রডিউস করছে, আর ভাই নিপুণ ভাই আছে, ওনারা মিলে করছে, কিন্তু এই শীটটা কিন্তু এত মোটা, ঠিক আছে? সব ভাইয়েরা যেভাবে বলছে সেভাবে তো আপনাকে পড়তেই হবে, মাস্ট। তবে আমি বলবো যে অ্যানেস্থেটিক এজেন্ট আপনার বেরি ল্যাব থেকে পড়েন, যেহেতু আপনার সার্জারি দিতে যাচ্ছেন, বেরি ল্যাব থেকে অ্যানেস্থেটিক এজেন্ট পড়বেন। কেন পড়বেন আমি আপনাকে দেখাচ্ছি। অ্যানালজেসিক কি কি আছে এর মধ্যে, মরফিন, পেথিলিন, এই জিনিসগুলো, বাকি যে জিনিস এনএসআইডি আর কি কি আছে সেগুলো একটু পড়ে নেবেন। অ্যান্টিপ্ল্যাটিলেট এই জিনিসটা পড়তে হবে, অ্যান্টিবায়োটিক্স এরপর যদি আসেন, এগুলো কিন্তু ইম্পর্টেন্স অনুযায়ী গ্র্যাজুয়ালি সাজানো হয়েছে। ডায়াবেটিক্সটা যদি আরো অনেক উপরে যাওয়ার কথা ছিল, কিন্তু ডায়াবেটিক্সটা রেনালে যেহেতু ডিসকাস করে ফেলছি, সেজন্য ওখানে আর গেলাম না। তবে অ্যান্টিবায়োটিক্স আপনার কি লাগবে, আপনি কি ধরে ধরে সব অ্যান্টিবায়োটিক্স এর অ্যাডভার্স ইফেক্ট শিখবেন সেগুলো না। অ্যান্টিবায়োটিক খুব সিম্পল কোশ্চেন আসে, যেটা হলো যে আপনি অ্যান্টিবায়োটিক্স এর মেকানিজম অ্যাকশন, একটা ক্লাসিফিকেশন, 30S রাইবোজোমকে কে ইনহিবিট করে, হ্যাঁ, 50S রাইবোজোমকে কে ইনহিবিট করে, এই জিনিসগুলো ধরে অ্যান্টিবায়োটিক্স আসে ডায়াবেটিক্স। এবং অ্যান্টিসাইকোটিক একটা ড্রাগ, এটা সামহাও কোনো একটা কারণে, কোনো কারণ মানে যারা অপারেশনে যায় তারা অনেক সাইকিয়াট্রিক প্রবলেমে ভোগে, সেই জন্য মনে হয় আমাদের বিসিবিএস এটা খুব লাইক করে, এই সম্পর্কে অনেক কোশ্চেন আসে অ্যান্টিসাইকোটিক, ঠিক আছে? এটা একটু পড়ে নিতে হবে। এবার দেখেন, আমি বলছি যে আপনার অ্যানেস্থেটিক এজেন্ট বেরি ল্যাব থেকে কেন পড়তে হবে, একটু দেখেন। হুইচ অফ দ্য ফলোইং লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট ইজ মোর কার্ডিওটক্সিক? আমি যখন এফসিবিএস পরীক্ষা দিছিলাম আমি এই কোশ্চেনটা পাইছিলাম, ঠিক আছে? তাহলে দেখেন এবার অ্যান্সারটা একটু কেউ করে ফেলেন, কোনটা মোর কার্ডিওটক্সিক। এই করোনার জন্য অনেকদিন চেয়ারে সোজা হয়ে বসে তো পুরো ব্যথা হয়ে গেছে। একটা সিমি আবার বলছে অ্যাসিড বেজ আপনি নিবেন, আশাই ছিলাম। ওকে ওকে, অনেকে জ্যোতি আপুকে বলছি আর থাকবে না, আপনি চলে যান, আপনি কেন এখানে এখনো আছেন বুঝলাম না। শুভ ভাইয়া ভুল বলছেন, জ্যোতি আপু এখনো কারেক্ট সব সময়ের মতো। ওসমান গনি ভাই আপনিও ভুল, এ এ এ এ এ না, অ্যান্সার এ না। হুইচ অফ দ্য ফলোইং লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট ইজ মোর কার্ডিওটক্সিক? চলেন আমরা একটু অ্যান্সারটা দেখি। এই যে এটা ভেরি লাভের বক্স, দেখেন ভেরি লাভের বক্সে 18.3 27th এডিশনে, দেখেন এখানে, এই যে দেখেন এখানে সুন্দর করে লেখা আছে মোর কার্ডিওটক্সিক। দ্য কমন লোকাল, দ্য কমন লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট, এগুলো দেখেন মোর কার্ডিওটক্সিক বুপিভেকেন, বুঝা গেল? তার মানে আপনার অ্যান্সারটা হলো বি। এটা কিন্তু এফসিএস পরীক্ষা একদম ডিরেক্ট এফসিএস পরীক্ষার কোশ্চেন, ঠিক আছে? সো আপনি অ্যানেস্থেটিক এজেন্টটা ট্রাই করুন অবশ্যই বেইল ল্যাবটা পড়ে ফেলার জন্য, মাস্ট। আপনি অন্য কোথা থেকে পড়েন না পড়েন সেটা আমি বলবো না, আপনি অবশ্যই বেইল ল্যাব থেকে পড়ে ফেলবেন, ঠিক আছে? আই হোপ। এবার একটু দেখেন হুইচ অফ দ্য ফলোইং অ্যান্টিপ্ল্যাটেলেট, একটু একটু দেখি। আচ্ছা, এই কোশ্চেনটা আলোচনা না করি, আপনার অ্যান্সার শুধু দেওয়া আছে। যাই হোক, এই কোশ্চেন অ্যান্সারটা ডি। এটা এটা আমার ওয়াইফের লেখা, এমবিবিএস থাকার সময় তার নোট। আমি খুব কম এই নোট ক্লাস করে নোট তুলছি, এবং খুব হিস্ট্রি কম আসছে, তুললেও কখনো পড়ি নাই, সবসময় ওর খাতা থেকে পড়ছিলাম।
তোকে অনেক থ্যাঙ্কস, ওর ফটোকপি থেকে আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করলাম। অ্যান্সার যেহেতু দেওয়া আছে ওটা নিয়ে আর আলোচনা করলাম না। হ্যাঁ, ওকে, এবার আমরা স্টাডি প্যাটার্ন দেখবো। আমাদের মোটামুটি ডিসকাশন অলরেডি শেষের দিকে, আমরা একটু স্টাডি প্যাটার্নটা দেখবো যে আমাদের কিভাবে পড়তে হবে। ঠিক আছে, আমাদেরকে পড়তে হবে। দেখেন, আপনাকে আমি প্রথমেই বলছি যে আপনি এফসিপিএস সার্জারি দিতে যাচ্ছেন, আপনি এফসিপিএস মেডিসিন দিতে যাচ্ছেন না। তো সার্জারি পেডিয়াট্রিক্স ওভারল্যাপ করে, আমি জানি যে হ্যাঁ অলমোস্ট ওভারল্যাপ করে, কিন্তু সো আপনাকে সবসময় সার্জারি যেহেতু দিতে যাচ্ছেন, আপনাকে সবসময় মাথা স্ট্রাইক করতে হবে আই এম গোইং টু সার্জন। সো আপনার সার্জারির সাথে কোরিলেট করে সেই টপিকগুলো পড়তে হবে। আগে বলছি আননেসেসারি জিনিস পড়ে আপনার মাথাটা নষ্ট করবেন না। সো কি বলছি, অ্যাভয়েড আননেসেসারি থিংস। আপনার ওগুলো সব অ্যাভয়েড করুন, বেশি পড়া যাবে না, স্পেসিফিক পড়তে হবে বাট খুব ডেপথে পড়তে হবে। তারপর কি বলছে, টু দ্য পয়েন্ট, ইন ডেপথ, ফার্স্ট থিং কামস ফার্স্ট। একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাকে কিন্তু, আমি ধরেন এই যে সাপোজ আগের কথা, আগের জিনিসগুলো ফার্মাকোলজি সম্পর্কে যখন আলোচনা করছিলাম, আমি কিন্তু আপনাকে বলতে পারতাম এটা পড়েন ওটা পড়েন, কিন্তু আমি ওগুলো নিয়ে আলোচনা করিনি, কারণ ওগুলো অত বেশি পরীক্ষা আসে না। পড়ার জন্য তো, শেখার জন্য তো আপনি পড়বেনই, কিন্তু আমি কিন্তু বসছি আপনাকে ইম্পর্টেন্ট জিনিস যেগুলো পড়লে আপনি পাস করবেন, যেটা পাস করার জন্য আপনার দরকার, আমি সেটা নিয়ে আলোচনা করতে আসছি। সো আপনাকে টু দা পয়েন্টটা পড়তে হবে, বাট ইন ডেপথে পড়তে হবে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেটা আপনাকে জানতে হবে। ফার্স্ট থিং ইম্পর্টেন্ট জিনিস সবার আগে পড়ে ফেলতে হবে। এবার মনে রাখতে হবে, এইটা সবাই ভুল করে যে আপনাকে কি করবে, এই যে দেখেন কতগুলা বই আসছে, আমি কতগুলা বই খাতা নিয়ে বসে আছি, এই বই খাতা যদি আপনি সব একসাথে নিয়ে বসেন, আপনি পরীক্ষার সময় ইম্পর্টেন্ট টপিক গুলো পড়ে যেতে পারবেন না। সো একটা গুড স্টুডেন্টের ক্রাইটেরিয়া হলো যে সে একটা বই পড়বে, একটা বই, এবং এই বইয়ের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গায় অন্য বইয়ের থেকে পড়াশোনা, তো ইনিশিয়ালি তো অনেকগুলা বই পড়তে হবে, কিন্তু সে ফোকাস করবে কিন্তু একটা বইকে। সে একটা বইয়ের ভিতরে অন্যান্য যত জিনিস আছে সেগুলো সব এখানে নোট ডাউন করে ফেলবে। সো আপনি যখন এখন এক সময় এই বইটা পড়তে যাবেন, আপনি কিন্তু ওই বইটা আর ধরা লাগছে না। সো আপনার টাইম যেমন বেঁচে গেল, এবং আপনার ভিজুয়াল মেমোরিটা কিন্তু কাজে লাগছে। সো আপনার কিন্তু একটা বই ফোকাস করতে হবে। সো কি বলছে, ইউ উইল হ্যাভ টু নোট ডাউন দ্য এক্সট্রা টপিকস টু দ্য ফোকাস বুক। ঠিক আছে, এবার বলছে যে ডোন্ট গো থ্রু দ্য ডিফিকাল্ট টপিকস ইন এ ডে। আপনি যদি সাপোজ আপনার কাছে বায়োস্ট্যাটিস্টিক্স খুব বাজে, খুব বাজে, আমার কাছে খুবই বাজে লাগে, তো বায়োস্ট্যাটিস্টিক্স যদি আপনি পড়তে যান, একদিনে পড়তে যান, সাপোজ আমার কাছে খুব বাজে লাগে না, আমি যদি একদিনে বায়োস্ট্যাটিস্টিক্স পড়তে যাই, আমার কিন্তু মাথাটা পুরো নষ্ট হয়ে যায়। সাপোজ অনেকে ফার্মা অত ভালো লাগে না, ফার্মা মনে হচ্ছে ফার্মা পড়বো না, এই সেই, তো সে যদি ফার্মাটা একদিনে পড়তে যায়, তার কিন্তু মাথাটা পুরো ঘুরে যায়। তো তাকে কি করতে হবে, পড়াশোনার প্যাটার্নটাকে তাকে ভাগ করে নিতে হবে। সে ধরেন দিনে ধরেন 8 ঘন্টা পড়ছে, উনি চিন্তা করলো যে আমি পড়াশোনার স্টার্ট ইনিশিয়ালি যে পড়াশোনা করব, একটা রুটিন বানাবে, ওই পড়াশোনার ফার্স্টের 1 আওয়ার আপনাকে ফার্মা পড়তে হবে, শেষের 1 আওয়ার আপনার ফার্মা পড়তে হবে। তাহলে দেখবেন যে 10-15 দিন পড়লে আপনার ফার্মা শেষ। এরপরে যখন একবার পড়া শেষ হয়ে গেছে, তখন আপনি আরেকবার পড়লে আপনার ফার্মা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো ডিফিকাল্ট টপিক গুলো আপনার পড়ার নিয়মটাই হলো এটা, যেটা ডিফিকাল্ট ওটাকে কিন্তু আপনাকে ডিভাইড করে পড়তে হবে দিনের বিভিন্ন সময়। ঠিক আছে, he was say don't go through the difficult topics in a day, divide the topic and read a fraction in a regular basis। একটা নির্দিষ্ট ফ্র্যাকশন রেগুলার বেসিসে পড়তে হবে। ইন কেস অফ ফার্ম এন্ড বায়োস্ট্যাট এর ক্ষেত্রে এটা আপনি অ্যাপ্লাই করতে পারেন, আমি অ্যাপ্লাই করছিলাম। এবার কি বলছি, সলভ কোশ্চেনস ফ্রম দ্য গ্যানন এসবিএ। এই জিনিসটা আপনাদেরকে বলার একটাই কারণ যে আপনার এসবিএ কিছু কোশ্চেন আছে যে জ্ঞানের, প্রত্যেক জ্ঞানের পিছনে আপনার কিছু এসবিএ কোশ্চেন আসছে। এখন ওই এসবিআই কোশ্চেন আমার অনেকে ক্লাস করছিলেন, আমি লাস্ট মক টেস্টে চেষ্টা করছিলাম, লাস্ট এফসিএস পরীক্ষা হয়েছিল ক্লাস নিয়েছিলাম, তখন সলভ ক্লাসে চেষ্টা করছিলাম যে এসবিআই সম্পর্কে একটু আইডিয়া দেওয়ার জন্য, এবং অনেকে বলছিলাম যে জ্ঞানের পেজ থেকে, জ্ঞানের বই থেকে চ্যাপ্টার পরে কিছু এসবিআই দেওয়া থেকে অবশ্যই ফলো। তো অনেক সময় লাইব্রেরিতে গেছি, দেখা গেছে এফসিএস পরীক্ষার পরে লাইব্রেরিতে অনেক স্টুডেন্টের সাথে দেখা হয়েছে, ওরা বলছে যে ভাইয়া আমরা এফসিএস আপনি বলছিলেন এখান থেকে অনেক কোশ্চেন একদম ডিরেক্টলি কমন পাইছিলাম। এই যে সাদিয়া হয়তো আছে, মিল্কি আছে, অনেকে মিটফোর্ডে, ওরা করোনা ইনফেক্টেড, আই হোপ ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, ওরা আছে। তো ওরা কিন্তু এই জিনিসগুলো খুব ভালো করে নোটিস করছিল যে এসবিএ এখান থেকে জ্ঞানের পিছনে প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজে কিছু এসবিএ থাকে যেটা আপনাকে পড়ে যাইতেই হবে। এখন আপনার ওখান থেকে অনেক কোশ্চেন আসছে, দেখেন যে দেখবেন সিনারিও বেসড কোশ্চেন, কিছু কোশ্চেন আসছে এসবিএ,
প্রায় 8-10 লাইনের বা 5-7 লাইন, 3-4 লাইন, হোয়াট এভার ইট ইজ। তো যেখানে কোশ্চেন এত বড়, ওই জিনিসগুলো পড়া যাবে না। আমি আগেই বলছি এফসিপিএস ফিজিওলজি কিন্তু সিনারিও বেসড কোশ্চেন, এটা আপনাকে মাথায় রাখতে হবে। সিনারিও বেসড হয়তো 20টার মধ্যে 2টা কোশ্চেন আসতে পারে, কিন্তু বাকি 23টাই কিন্তু আপনার সিনারিও বেসড আসবে না। সো আপনি কিন্তু ওখান থেকে 1-2 লাইনের যে কোশ্চেন গুলো মনে হচ্ছে আপনি পড়ছেন, আপনার পড়া উচিত, আপনি শুধু সেগুলোই পড়বেন। এটা একদম সিম্পল হিসাব, সব পড়া যাবে না, ঠিক আছে? এবং আপনি এই কোশ্চেন সলভ করা ছাড়া আপনি এফসিপিএস পরীক্ষা দিতে যাবেন না ফিজিওলজি, ঠিক আছে? এবং আপনি যদি পারেন ইএমআরসিএস থেকে কিছুটা দেখে নিতে পারেন। এবার আমরা আমাদের মোস্ট প্রবাবলি এটা শেষ টেক হোম মেসেজ। টেক হোম মেসেজটা হলো যে আমার মতো যারা গরু গাধা আছেন তারা ওই ফার্মাকোলজি, বায়োস্ট্যাটিস্টিক্স এগুলো খুব ফালতু মনে করে, এবং ফালতু মনে করে ধরা খেয়ে যায়, ঠিক আছে? তো এটাকে ফালতু মনে করা যাবে না, এটাকে অনেক সিরিয়াস মনে করবে। সো আমি এটাই বলছি, ডোন্ট ইভেন ডেয়ার টু থিঙ্ক দ্য ফার্মাকোলজি এন্ড বায়োস্ট্যাটিস্টিক্স আর দ্য টাইনি এন্ড ভেরি সিলি থিংস। এটা মনে করা যাবে না। যদি আপনি এটা মনে করেন তাহলে কিন্তু আপনি ধরা। আমি বলছি ফার্মাকোলজি থেকে 5টা কোশ্চেন আসতে পারে, 5টা কোশ্চেন যদি আসে তাহলে আপনি 10 মার্ক, এবং বায়োস্ট্যাট থেকে যদি আপনার 3-4টা কোশ্চেন আসে সেখান থেকে কিন্তু আপনার 6-8 মার্কস। তো হিসাব করেন আপনি এখানে 18 চলে গেছে, আপনার পাস করতে 70 লাগবে, ঠিক আছে? তার মানে 80-তে চলে গেছে, তার মানে আপনি অন্য জায়গায় 10 পাবেন এত শিওর। সো আপনার এগুলো কিন্তু পড়তেই হবে, মাস্ট মাস্ট মাস্ট। আপনি পেপার 2 অধিকাংশ স্টুডেন্ট পাস করে, এই যে যারা অনলাইনে আছেন, এই হিসাব করে দেখেন যে অধিকাংশ মানুষ ফেল করে যে ফার্মাকোলজি এন্ড বায়োস্ট্যাটিস্টিক্স তারা গুনে না, যেটা করলে হবে না। আমি আগেই বলছি সবাই সবাই ফিজিওলজিকে ইম্পর্টেন্স দিতে যায়, ফার্মাকোলজি এন্ড বায়োস্ট্যাটিস্টিক্সকে অত ইম্পর্টেন্স দেয় না। সো তাদের উচিত যে এখন থেকে ফার্মাকোলজি এন্ড বায়োস্ট্যাটিস্টিক্স পড়া উচিত, এবং মনে রাখতে হবে যেহেতু তাদের কাছে এটা কঠিন, তারা আমি যে প্রসিডিউরটা বললাম যে সকালে পড়তে হবে, রাতে পড়তে হবে, সেভাবে পড়ে নিতে হবে, ঠিক আছে? এবং কি বলছি, হ্যাভ টু গো থ্রু রোড ডি। কিছু স্পেসিফিক টপিকের ক্ষেত্রে আমি বলছি রোড ডি, যেমন কি কি রোড ডি কোন কোন টপিকে পড়বেন আমি বলে দিছিলাম, যে আবার একটু যদি রিভিউ করি, সেটা হলো আপনার রেসপিরেটরি সিস্টেমে রোড ডি মাস্ট লাগবেই। আপনার বডি ফ্লুইড, ইলেকট্রোলাইট, ওই জায়গায় আপনার রোড ডি লাগবে, ওখানে রোড ডি না পড়লে হবে না। রেনাল সিস্টেম রোড ডি লাগবে, এন্ডোক্রাইন আপনি রোড ডি পড়তে পারেন, সিভিএস এ রোড ডি পড়তে পারেন, ভ্যালসালভা ম্যানুভার, কিছু কিছু ম্যানুভার আছে ওগুলো সিভিএস এ লাগে, ওখানে আপনি রোড ডি পড়তে পারেন। তো রোড ডি কিন্তু পড়তেই হবে, কারণ ওখান থেকে একদম রোড ডি স্টেম থেকে সিঙ্গেল বেস বানায় সারা দিয়ে দেয়। আচ্ছা, তারপর কি বলছে, ফলো ক্লাস ইনস্ট্রাকশনস এন্ড অলওয়েজ গিভ ক্লাস টেস্ট এন্ড মক টেস্ট এন্ড ট্রাই টু সিকিউর এ প্লেস ইন দ্য এক্সাম। মক টেস্ট কেন দরকার সেটা সেটা অনেকেই হয়তো সিনিয়র বড় ভাই যারা জেনেসিসে ক্লাস করছেন বা বিভিন্ন জায়গায় মক টেস্ট দিচ্ছেন তারাই বলতে পারবেন, তাদের কাছ থেকে আলোচনা করেন যে একটা মক টেস্ট আপনার নর্মাল একটা পরীক্ষার কোশ্চেন করতে গেলে সবাই যেভাবে, সব মেন্টররা যেভাবে চিন্তা ভাবনা করে কোশ্চেন করে, মক টেস্ট দিতে গেলে কিন্তু তার 4-5 গুণ বেশি চিন্তা ভাবনা করে কোশ্চেন করে, এবং ওখানে কিন্তু অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করে কোশ্চেনটা করতে হয়। সাপোজ আমার এখন তাড়াহুড়া আছে, একটা কোশ্চেন আমাকে সাবমিট করতে হবে, আমি কিছু করে করে এদিক সেদিক করে দিয়ে দিই। একটা মকের ব্যাপার কিন্তু এরকম, মক গুলো 1-1.5 মাস আগে সবাইকে জানায় দেওয়া হয়। সো অনেক এক্সপিরিয়েন্স নিয়ে অনেক অ্যানালাইসিস করে মক গুলো দেওয়া হয়। সো অবশ্যই আপনাকে মক দিতে হবে, এবং এজ ওয়েল এজ আপনার ক্লাস টেস্ট দিতে হবে, নাহলে কিন্তু পড়াশোনা ফ্লো থাকবে না। এবং চেষ্টা করবেন একটা প্লেস সিকিউর করার জন্য। এবং আগেই বলি যে আপনি পরীক্ষা দিলেন কিন্তু আপনি মনে রাখতে পারলেন না, বা আপনার ভুলটা কোথায় হয়েছে, কেন ভুলটা হয়েছে, সেটা যতক্ষণ পর্যন্ত আপনি না জানেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো আপডেট হবে, আপনি কিন্তু ভুলটা ভুলে যাবেন। সো আপনাকে সলভ ক্লাস করাটা খুব বেশি দরকার, সলভ ক্লাস আপনাকে করতেই হবে, ঠিক আছে? সলভ ক্লাস অনেক ইম্পর্টেন্ট, আপনার যত কোশ্চেন থাকে, যত কোয়ারি থাকে, সবাই এটা দিবে। সো ওটা করতেই হবে, ঠিক আছে? এবার দেখেন লাস্টের কথা বলা আছে, সলভ কোশ্চেন ফ্রম দ্য জ্ঞানন এসবিএ, 3টা মাস্ট লেখা হয়েছে। ইম্পর্টেন্সটা আবার একটু বোঝানোর জন্য 3টা মাস্ট দেওয়া হয়েছে, অবশ্যই জ্ঞান এসবিএ থেকে আপনার দেখে নিতে হবে, এসবিএটা দেখতে হবে। এবং ইএমআরসি যদি পসিবল হয়, নট ম্যান্ডেটরি। যদি বলেন যে ভাই কত পার্সেন্ট পড়ার দরকার, আমি বলবো 10%। সো আপনি বুঝতেছেন এটা একদম নেগলিজিবল, যদি পসিবল হয় পড়তে পারে, একটু দেখতে পারেন যেহেতু সিঙ্গেল বেস্ট। সো এই ছিল ফিজিওলজি এবং ফার্মাকোলজি সম্পর্কে ছোটখাটো একটু ব্রিফিং। শরীফ ভাইয়া মনে হয় কিছু বলবে, ভাইয়া কোথায় আছে আমি জানি না, ভাইকে একটু নক দেওয়া উচিত। দেখি আর কি আছে। এবার একটা কথা, এবার 2-4টা কথা একটু বলবো। দেখেন
পরের পেপারের সাথে ভাইয়া বলছে বায়োস্ট্যাট আজকে বলবে না আর কি, পরের পেপারের সাথে বায়োস্ট্যাটটা নিয়ে আলোচনা করবে। এবারে এই কোডটা একটু দেখেন, ইউ উইল নেভার চেঞ্জ ইউর লাইফ আনটিল ইউ চেঞ্জ ফ্রম সামথিং ইউ ডু ডেইলি, দ্য সিক্রেট অফ ইউর সাকসেস ইজ ফাউন্ড ইন ইউর ডেইলি রুটিন। তো আপনি তখনই একটা সাকসেসে যাবেন যখন আপনার লাইফের রুটিনে একটা চেঞ্জ আনবেন। সাপোজ আমি সারাদিন ঘুমাই, এখানে ঘুমাই, এবং ঘুমায় ঘুমায় আমি চিন্তা করতেছি আমি এফসিপিএস পার্ট 1 পাস করে দেবো, যেটা হাইলি একটা ডিফিকাল্ট এক্সাম, কোশ্চেন প্যাটার্ন সবকিছু ওভার খুবই ডিফিকাল্ট ছিল। তো আমি যদি সারাদিন ঘুমায় থাকি তাহলে আমার পাস হবে? সব পাস হবে না। যদি আমি রুটিনটা ব্রেক করে ঘুমটা বাদ দিয়ে আমি এই টেবিলে এসে বসে পড়াশোনা করি, তার মানে আমার লাইফে একটা চেঞ্জ আনতে পারলাম। সো আপনি তখনই কিছু এক্সপেক্ট করতে পারেন যে আপনি কিছু পাবেন তখনই যখন আপনার ডেইলি রুটিন একটা চেঞ্জ আনবেন। ঠিক আছে? সো রুটিন চেঞ্জ করতে হবে পড়াশোনা করতে হলে। অনেকে ডিপ্রেশন আছেন, করোনার ভয়ে আছেন, করোনার ভয়ে সবাই আছে। তো করোনার ভয়টা বলে তো আসলে লাভ নেই, কে বাঁচবে কে মরবে শুধু আল্লাহ তাআলা জানে। সো ওইটা বলে তো লাভ নেই, এখন পড়াশোনা শুরু করতে হবে, অনেকদিন হয়ে গেল। রুটিনের মতো যাবে, দেখবেন যে করোনা সবই শেষ হয়ে যাবে, অনেকে মারা যাবে, অনেকে বেঁচেও যাবে, অনেক সার্ভাইভ করবে। কিন্তু দিন শেষে কিন্তু আপনার পড়াশোনা না করে সারাদিন বসে বসে ফেসবুকিং করছেন আমার মতো, টাইম ওয়েস্ট ছাড়া আর কিছুই না। সো আপনাকে পড়াশোনা করতে হবে, দিন শেষে কিন্তু পড়াশোনাটা সবচেয়ে বেশি দরকার। ঠিক আছে? ওকে, শেষে এটা হলো আমার কথা যে আই এম পসিবল। আপনি যদি চান আপনাকে দিয়ে সবকিছুই পসিবল হবে। ঠিক আছে? আপনি যদি মনে করেন যে আমি পসিবল না তাহলে কিন্তু হবে না, যদি মনে করেন যে পসিবল তাহলে পসিবল হবে। ওকে, এটাই ছিল ফিজিওলজি সম্পর্কে আজকে জেনেসিসের পক্ষ থেকে আলোচনা। ভাইয়া বলে দিছে আপনাদেরকে। আচ্ছা, কেমন হয়েছে কমেন্টে জানাতে বলবে, আপনাদের অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে সেশনটা। আমি চেষ্টা করছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বেস্টটা দেওয়ার। হয়তো অনেক কিছু আরো বলা যাইতো, কিন্তু আসলে এত টাইম নিয়ে বলাটা একটু ডিফিকাল্ট। তারপর যদি কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই আমাকে নক দিবেন, আমি চেষ্টা করবো আপনাদের কনফিউশন গুলো শেষ করে দেওয়ার জন্য, সলভ করে দেওয়ার জন্য। আপনার কেমন হয়েছে সেরকম জানান, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবেন। আর কি বলছে, সবাইকে ধন্যবাদ দিও, আপনাদেরকে অনেক থ্যাঙ্কস আমার বকবকানি এত কষ্ট করে শোনার জন্য। সো আপনার যদি কোনো ইনকোয়ারি থাকে আপনারা কমেন্ট সেকশনে করতে পারেন, আমি একটু চেষ্টা করছি যে আপনাদের কোনো ইনকোয়ারি থাকলে সেটা করে দেওয়ার জন্য, সেটা সলভ করে দেওয়ার জন্য আপনার কোনো ইনকোয়ারি থাকলে। মাহমুদা জামান মিতু আপু বলছে আপনি সুপার ব্রো। সাদিয়া চলে আসছে, সাদিয়াকে বলছিলাম অ্যাড হও, তো ওদেরকে একটু জানাও, তুমি তো কিছু বললা না। শরীফ ভাই চলে আসছে। বলছে যে বাট আপনার কোনো ক্লাস পাইনি, মাহমুদা জামান মিতু আপু বলছে। সব আপনার যারা ক্লাস করছে সবাই কিন্তু আমাদের টিচার, হ্যাঁ। সো আপনি আমার টিচারের ক্লাস পেয়েছেন, সো আপনি অনেক আই হোপ আরো বেশি ভালো জানতে পারছেন, শিখতে পারছেন, তারা অনেক বেশি এক্সপিরিয়েন্সড, তারা আপনাকে বেস্টটাই দেওয়ার ট্রাই করছে। সো এটা নিয়ে কনফিউশনের কোনো কারণ নেই। ওনারা আমিও তাদের চাইতে কখনো ভালো দিতে পারতাম না, অনেক এক্সপিরিয়েন্স নিয়ে আপনার ক্লাস নিচ্ছে। সো আপনি চিন্তা করেন, তবে স্পেসিফিক অনেক চিন্তা ভাবনা থাকে, এক একজনের পড়াশোনার প্যাটার্ন এক এক রকম থাকে। আপনার কোনো কিছু ইনকোয়ারি থাকলে অবশ্যই যোগাযোগ করবেন, তারা আমাদেরকে জানাই দেবে, তো আমি আপনার প্রবলেম সলভ করার ট্রাই করবো, কোনো প্রবলেম নাই। আচ্ছা, তারপর কি বলছে নাজিবা সিমি বলছে ক্লাস জোসেসে অ্যাজ ইউজুয়াল পড়া পারে নাই। খুব ভালো মেয়ে, অনেক দূর থেকে এসে ক্লাস করে, সেই কোথা থেকে, গাজীপুর থেকে এসে ক্লাস করে। আচ্ছা, পুরা লাইভ মিস করছি, কই পাবো এগেইন লাইভে জানান। বৃষ্টি মজুমদার আপু বলছে, যেটা হলো শরীফ ভাই জানাইতে পারবে। লাইভ এখানেই থাকবে, ভিডিও থাকবে, সেভ করা থাকবে, যে কোনো সময় দেখতে আচ্ছা, পারবে। সাদিয়া বলছে যে সাদিয়া আমার পরীক্ষা দিতে ইচ্ছা করে, সাদিয়া করোনা থেকে খুব শীঘ্রই সুস্থ হবে আশা করি, বাংলাদেশ করোনা মুক্ত হবে, আমরা সবাই একসাথে ওকে নিয়ে আমরা পুরান ঢাকায় বিরিয়ানি খেতে যাবো। আই হোপ সাদিয়া রান্না করে খাওয়াবে, কি বলেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা আচ্ছা, কারো কি কোনো কোয়ারি আসছে?
মাশাআল্লাহ, এক্সিলেন্ট, থ্যাংক ইউ নাসির উদ্দিন ভাইয়া, কামরুল সবাই ইসলাম। সবাইকে বলো যে সবাই নিজের ওয়ালেটে শেয়ার দিয়ে রাখতে পারবে, তাহলে ওরা ওকে, যে কোনো সময় দেখতে যেটা পাবে। হলো যে আমি আপনাকে একটা কথা বলি যে ফিজিওলজি এমন একটা জিনিস যেখানে আবার বলছি যে সবাই এটাতে খারাপ করে। তো আমি বলতে চাই যে ফিজিওলজি যদি আপনি এই সাজেশনটা ফলো করেন, এই জিনিসগুলো আপনি চেষ্টা করেন, এই জিনিসগুলো পড়ে যান, যা পরীক্ষার আগে আপনি সাপোজ আপনি পরীক্ষার আগে শুধু এই জিনিসগুলো আমি যেগুলো এমফাসিস দিলাম শুধু এগুলো ফলো করেন এবং ডেপথ নিয়ে বুঝে পড়াশোনা করেন, আপনার ফেল কেউ ঠেকাতে পারবে না, এটা আমি আপনাকে বাজি ধরে বলতে পারি। ঠিক আছে? সো আপনার ওয়ারিড হওয়ার কোনো কারণে, আপনি এটা চাইলে শেয়ার করে আপনার ফেসবুক সেভ করে রাখতে পারেন বা হোয়াট এভার আপনি যেটা প্রেফার করেন। আমি বলবো যে ফিজিওলজি নিয়ে ওয়ারিড হওয়ার একেবারে কিছু নাই। ফিজিওলজি ডিফিকাল্ট টপিক, এটা আমি অ্যাডমিট করি, তবে বুঝে পড়লে ফিজিওলজি এভরিথিং ইজ পসিবল, এটা এটা মাথায় রাখতে হবে। ওকে, নূর ইকবাল, টেল অ্যাবাউট পেপার 1 অ্যানাটমি সম্পর্কে তো আরো বড় বড় ভাইয়ারা আসছে, ওনারা বলবে, যদি আমাকে বলতে বলা হয় আমি চেষ্টা করব। আচ্ছা, আজহার কি বলছে, আপনার রেনাল সিস্টেম ক্লাসটা সুপার ছিল ভাই, আপনার স্পিচ গুলোর অনেক হেল্পফুল, থ্যাঙ্কস ভাইয়া। ওকে, নো প্রবলেম ভাইয়া, কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবেন। তার মানে আর বেশি কমেন্ট আসছে না। থ্যাংক ইউ আপু, বৃষ্টি মজুমদার আপু বলছে। ওকে ওকে, নো প্রবলেম, থ্যাংক ইউ আপু, কোনো প্রবলেম নাই। কেউ যদি কোনো কোশ্চেন থাকেন একটু জানান, চেষ্টা করব। আচ্ছা, ইনশাল্লাহ ভাইয়া ফিজিওলজির ভয় দূর হবে আপনার টপিক গুলো ফলো করে, ইনশাল্লাহ, এতে কোনো ডাউট নেই। আপনার ডাউট থাকতে পারে, আমার কোনো ডাউট নাই যে আপনি এটা যদি ফুললি ফলো করেন। কোন আপু বলছে? বিশাল না, এসে বিশাল। আচ্ছা, আপনার ডাউট থাকতে পারে, কিন্তু আমার কোনো ডাউট নাই যে আপনার ফিজিওলজি যদি এটা ফুললি ফলো করতে পারেন, ফিজিওলজি সম্পর্কে আপনার আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে? ওকে, আচ্ছা, ফরহাদ ভাইয়া বলছে থ্যাঙ্কস ভাইয়া, ওয়েলকাম। আচ্ছা, আমি কি তাহলে যাব শরীফ ভাইয়া? আই হোপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক শেষ আছে করো। হ্যাঁ, আপু অনেক থ্যাঙ্কস আমার বকবকানি শোনার জন্য। আহ, অনেকটা বকবক করলাম, তবে একটা ব্যাপার হলো যে আহ, আপনারা এনি কাইন্ড অফ প্রবলেম ফেস করলে অবশ্যই আমার, কেউ যদি আপনাদের হেল্প না করে, আমি কথা দিচ্ছি আমি হেল্প করব। যদিও আমার চাইতে, আমি মনে করি যে আমার চাইতে হেল্পফুল মানুষ এই যে শরীফ ভাই বসে আছে, ওনারা আরো বেশি হেল্পফুল মানুষ। তবে ওনারা যদি হেল্প না করে, আমি আপনাদের সাথে সবসময় আছি। এনি কাইন্ড অফ প্রবলেম আপনারা আমার সাথে শেয়ার করুন, আমি চেষ্টা করবো প্রবলেম সলভ করে দেওয়ার জন্য। তো আশা করি সবাই ভালো থাকবেন, ভালো থাকবেন। আর আবার কি বলছে একটু দেখে নি, কি বলছে, থ্যাংক ইউ ভাইয়া, আরো অনেক অনেক সাজেশন আর মোটিভেশন দিবেন। ওকে, নো প্রবলেম, মোটিভেশন দেওয়া যাবে। কোন বসের লেকচার অ্যাজ ইউজুয়াল, বস টাইপ হয়েছে। নাফিজা স্বর্ণিল, থ্যাংক ইউ আপু, ভালো থাকবেন। তাহলে আমি যাই, ঠিক আছে? অনেক আমার পুরো ব্যথা হয়ে গেছে শরীফ ভাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। ঠিক আছে, আমি স্টপ হ্যাঁ করে দিচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ রিফাত। অনেকক্ষণ রিফাত আমাদের সাথে ছিল, এবং প্রায় আজকে অনেকক্ষণই, কত প্রায় কতক্ষণ হলো? 1.5 ঘন্টা, প্রায় সব মিলায় প্রায় 1 ঘন্টা 50 মিনিটের মতো হবে হে আল্লাহ। আগে লাইভ গুলা কাটছে। তো রিফাতকে অনেক ধন্যবাদ, নানা রকম ঝামেলার মধ্যে থেকেও সেই না সময়গুলো না, শেষ আমাদের সময় জন্য। একটু আম্মু আম্মু বলছে যে এভাবে লাইভে যাচ্ছে, একটু সাজা গুজা করা দরকার, আম্মু একটু না না, টিশার্ট ওকে খুব পছন্দ হ্যান্ডসাম করে দিচ্ছে। লাগছে। তো সবাইকে ধন্যবাদ, আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখছেন। অনেকেই প্রশ্ন করতেছেন যে ভিডিওটা কোথায় পাবেন, মানে কোথায় থাকবে ভিডিওটা। এই গ্রুপেই থাকবে, আর সহজভাবে খুঁজে পাওয়ার জন্য আপনারা যেটা করতে পারেন, আপনারা আপনাদের টাইম লাইন থেকে শেয়ার দিয়ে রাখেন। আমাদের গ্রুপটা এখনো পাবলিক আছে, আপনারা টাইম লাইন থেকে শেয়ার দিয়ে রাখলে আপনারা যে কোনো সময় ঢুকে এই সমস্ত টপিক গুলো যেগুলো ও বললো, এগুলো আসলে ধরতে অনেকের সময় লাগে, আবার দেখবেন, আবার দেখে দেখে এই জিনিসগুলো একটু ফলো করার চেষ্টা করবেন। তো পেপার 2 এর একটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স। তো যেহেতু প্রায় 11:30 বেজে গেছে, আমরা বায়োস্ট্যাটিস্টিক্স নিয়ে আজকে আলোচনা করব না। পেপার 1 এর সাথে আমরা একসাথে বায়োস্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলবো, কারণ বায়োস্ট্যাটিস্টিক্স এর কিছু গুরুত্বপূর্ণ থেকে যায়। তো সবাইকে ধন্যবাদ। আর আমরা নিয়মিতভাবে আমাদের সবগুলো বিষয়েরই এভাবে লাইভ সেশন করার চেষ্টা করব। সার্জারি পেপার 2 আজকে হলো, পেপার 1টা আমরা কালকে বা পরশু আমরা ঘোষণা দিয়ে দিব পেপার 1টা করার জন্য, এবং এরপরে পেপার 3টা থাকবে। তো সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এবং বাসায় থাকুন। বাসা থেকে খুব গেলাম। বেশি বের হওয়ার দরকার নাই। সবাইকে ধন্যবাদ। ঠিক আছে রিফাত, তোমাকে অসংখ্য ওকে, ধন্যবাদ। হ্যাঁ, বাই। আসসালামু আলাইকুম।